নিবন্ধন কোর্সের ইংলিশ ক্লাস। আজকের ক্লাসের আলোচ্য টপিক হচ্ছে প্রোনাউন। আলোচনা করব বিগত প্রশ্ন গবেষণা, রুলস প্লাস এমসিকিউ সমাধান, এছাড়াও থাকবে লাইভ ক্লাস টেস্ট, অর্থাৎ আমরা ক্লাস শেষে টেস্ট করব। মাঝখানে দেখব হচ্ছে নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলোর অ্যানালাইসিস বা রিসার্চটা। তো চলে যাচ্ছি আমাদের প্রথম জায়গাতে। সো আপনাদের কমেন্টস আপাতত স্টপ করলেই হবে, এখন আমরা আমাদের জায়গাতে ছুটে আসি। প্রথমে আমরা ব্যাখ্যা সহ বিসিএস কোশ্চেন প্রশ্ন গবেষণা দেখব, যদিও এটাকে আমি প্রথমে আজকে ব্যাখ্যা করব না, আমি আজকে জাস্ট কোশ্চেনগুলো একটু দেখাবো। এই প্রশ্নগুলো আমাদের আলোচনার মধ্যে ঢুকবে, অর্থাৎ আমরা এক ঢিলে দুই পাখি মারব। প্রথমে আমরা জাস্ট কয়টা প্রশ্ন আসছে বিসিএস থেকে সেইটা একটু দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা প্রশ্ন ছিল আমাদের হচ্ছে বিসিএস পরীক্ষাতে। 17টা প্রশ্ন ছিল আমাদের বিসিএস পরীক্ষাতে। আর নিবন্ধন পরীক্ষাতে আমাদের প্রশ্ন ছিল হচ্ছে দুইটা প্রশ্ন, এই 18 আর হচ্ছে 19 নম্বর প্রশ্নটা ছিল আমাদের এখান থেকে সরাসরি শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। সো এই দুইটা প্রশ্ন আমরা একটু ব্যাখ্যা করে দিয়ে তারপর আগাচ্ছি। 18 নম্বর প্রশ্ন দেখেন কি বলা আছে। 18তে বলা হচ্ছে যে এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট হিয়ার। এনিবডি, এখানে এনিবডি শব্দটা কি, এটা একটু আপনারা আনসার করেন তারা যারা জানেন। আমি একটু কাজ করে আসি, আমি একটু স্লাইডে একটু সমস্যা হচ্ছে, আপনারা এটার আনসারটা করেন। এনিবডি ক্যান, এটার আনসারটা একটু করেন। ওকে, 18 নম্বরে আনসারটা করেন। দেখেন 18 নম্বরে বলা হচ্ছে এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট হিয়ার। এনিবডি কি? এনিবডি হচ্ছে একটা প্রোনাউন এবং এটা কোন ধরনের প্রোনাউন? ইনডেফিনিট প্রোনাউন। তাহলে আমরা রিসার্চে যেটা দেখছি সেটা হচ্ছে আমাদেরকে প্রোনাউনগুলো যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রোনাউন আইডেন্টিফাইটা আমরা পাচ্ছি, প্রোনাউনের আইডেন্টিফাইটা আমরা পাচ্ছি। ক্লিয়ার? প্রোনাউনের আইডেন্টিফিকেশন করছি যে প্রোনাউনটা কোন ধরনের প্রোনাউন সেটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে পরীক্ষায় আমাদের প্রশ্ন আসবে এটা কোন ধরনের প্রোনাউন, এই টাইপের একটা কোশ্চেন আসবে। ক্লিয়ার? সুমন ক্যামেরাটা একটু ক্লিয়ার করো। আচ্ছা, এটা গেল 18 নম্বর, লিঙ্ক তো দিয়েছো। এরপর আসেন 19 নম্বর প্রশ্নটা। তার মানে নিবন্ধনে আমরা মোট দুটি প্রশ্ন পাবো, এই 18 আর এই 19। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক। তার মানে প্রোনাউনের ইউজেস দুইটা জিনিস, একটা হচ্ছে প্রোনাউনের ইউজেস, একটা বাক্যের মধ্যে প্রোনাউনকে এভাবে ব্যবহার করব, আর একটা হচ্ছে প্রোনাউনের আইডেন্টিফাই। তাহলে আমাদের আজকের ক্লাসের দুটি টার্মস হচ্ছে প্রোনাউন, ক্লিয়ার? ঠিক আছে। ইউজেস, একটা হচ্ছে প্রোনাউন ইউজেস শিখব, আর একটা হচ্ছে আপনার প্রোনাউন আইডেন্টিফাই শিখব। প্রোনাউন আইডেন্টিফাই শিখব, দুইটা জিনিস, একটা হচ্ছে প্রোনাউনের ইউজেস আর একটা হচ্ছে প্রোনাউনের আইডেন্টিফাই। তাহলে কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি টপিকের মধ্যে রুলস ওয়াইজ আলোচনায়। শুরুতেই আমাদের জন্য থাকছে হচ্ছে প্রোনাউন কাকে বলে, কত প্রকার এবং কি কি। প্রোনাউন কাকে বলে, কত প্রকার এবং কি কি। প্রোনাউন কাকে বলে, কত প্রকার এবং কি কি। ওকে, প্রোনাউন এই শব্দটাকে যদি আমরা ভেঙে যাই, আরেকটা কথা বলে নিই। দেখেন এই ক্লাসে কিন্তু অনেক ভালো পারি এমন স্টুডেন্ট আছেন, আবার একদম কিছু পারি না এমন স্টুডেন্টও আছেন। এজন্য আমার ক্লাসের কথাগুলো কিন্তু হবে অ্যাভারেজ। সো আমি এক্সপার্ট আলিম, আপনাদেরকে অ্যাভারেজ সবার জন্যই কিন্তু ক্লাসটাকে রেডি করি। সো চেষ্টা করবেন যার যেখানেই সহজ মনে হলেও একটু শুনবেন, তাতে আমার পুরো ক্লাসটা শেষ করতে সুবিধা হবে। আপনি যদি অনলাইন ক্লাসকে শুধু অনলাইন ক্লাস মনে করেন, তাহলে এই ক্লাস কিন্তু আপনি ফিডব্যাক নিতে পারবেন না। আপনাকে অবশ্যই ভাবতে হবে অনলাইন না, আপনি স্যারের সামনে বসে আছেন বা আমার সামনে দাঁড়িয়ে বসে থেকে আর আমি আপনার সামনে থেকে ক্লাস নিচ্ছি, তাহলেই কিন্তু আমাদের ক্লাসটা বেশি ভালো হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি প্রোনাউন কাকে বলে, কত প্রকার এবং কি কি। প্রোনাউন কাকে বলে, কত প্রকার এবং কি কি। দেখেন প্রোনাউন শব্দটা আসছে কোথা থেকে, আগে সেই জায়গাতে যাই। প্রো মানে হচ্ছে পরিবর্তে, প্রো মানে পরিবর্তে। প্রো মানে কি বলেন? পরিবর্তে। এই পরিবর্তের জন্য ইংরেজিতে একটা শব্দ দিয়ে প্রশ্ন আসে, ইনস্টিড। যেহেতু আপনারা নিবন্ধন কোর্সে পরীক্ষা দিবেন, সামনে নিবন্ধন, সো সেক্ষেত্রে কিন্তু আপনাকে সহজ প্রশ্নগুলোই বেশি করবে।
সো আমরা ওই দিকটাতে যাব, আজকে প্রোনাউনের আইডেন্টিফায়ার ইউজেসটা শিখব। তাহলে প্রো মানে পরিবর্তে, ইনস্টিড অফ, কোনো কিছুর পরিবর্তে। আর কিসের পরিবর্তে? এইখানে হচ্ছে নাউন, তার মানে নাউনের পরিবর্তে যে শব্দটা বসে সেটাই হচ্ছে প্রোনাউন। এখন এই কেসটা ঘটবে প্রোনাউনে সাধারণত 8 প্রকারে, যদিও বিভিন্ন লেখকের মতে 9 প্রকারও আছে। আন্তর্জাতিক রাইটাররা অনেক সময় এটাকে 9 প্রকারও বলে থাকে। সো যেমন কিছু বিদেশি বই আপনাদেরকে দেখাই, আপনারা হয়তো অনেকেই চিন্তা করেন যে কী থেকে আমরা পড়ি বা পড়াই। এই যে এই বইটা দেখেন, এই বইটার নাম কি? টেক্সট বুক হায়ার ইংলিশ গ্রামার, তাই না? এটা হচ্ছে পিকেডি সরকারের একটা বই। সো এই বই এরকম আরও অনেক বই আছে যেগুলো থেকে আমাদের কিন্তু তথ্যগুলো কালেকশন করা হয়, ঠিক আছে? যাদের ফোনে ঝাপসা তারা ফোনটা রিফ্রেশ দিয়ে নেবেন। হ্যাঁ, আমাদের এখানে কোনো সমস্যা নাই, আপনাদের হয়তো নেট প্রবলেমের কারণে ঝাপসা হতে পারে। আচ্ছা, তাহলে ইনস্টিড অফ এইটা হচ্ছে নাউন, এই সরি নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। প্রোনাউন হলো 8 প্রকার। সো এই 8 প্রকার প্রোনাউন কি কি সেইগুলো আমরা আর এখানে নাম বলছি না, সরাসরি কিছু এক্সাম্পল দিলেই আপনারা হয়তো বুঝবেন। প্রোনাউন 8 প্রকার কি কি অনেকেই হয়তো জানি, আমরা একটু সংক্ষেপে বলে দিই। সংক্ষেপে বলে তারপর ভিতরে আবার ঢুকছি। যেমন 1 নম্বর আছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন মানে হচ্ছে আপনার পার্সন বা পুরুষ নির্ধারণ করে এই টাইপের। পার্সোনাল প্রোনাউন কি? আই, উই, হি, শি, মি, আওয়ার, ইয়োর, এই টাইপের যে প্রোনাউনগুলো আছে সেগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তারপরে হচ্ছে আপনার, আমি নামগুলো বলে যাচ্ছি, রিলেটিভ প্রোনাউন মানে সম্পর্কযুক্ত রিলেটিভ প্রোনাউন। তারপরে আছে ইন্টারোগেটিভ প্রোনাউন, আমরা শুধু নামগুলো এখন শিখে নিচ্ছি। ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপরে 4 নম্বর আছে রিসিপ্রোকাল প্রোনাউন, রিসিপ্রোকাল, রিসিপ্রোকাল, রিসিপ্রোকাল। তারপরে 5 নম্বর আছে হচ্ছে ইনডেফিনিট, 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 ইনডেফিনিট প্রোনাউন। তারপরে 6 নম্বর আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তারপরে 7 নম্বর হচ্ছে আপনার আর কি আছে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপরে আপনার হচ্ছে দেখেন আরও আছে, সেটা হলো আর কি আছে? ডেমনস্ট্রেটিভ। তারপর আছে রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, সো এই প্রোনাউনগুলো আমরা একে একে প্রয়োজনীয় প্রোনাউনগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে? প্রয়োজনীয় যে প্রোনাউনগুলো আমাদের প্রয়োজন আলোচনা অর্থাৎ পরীক্ষার জন্য, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ওকে, একদম শুরুতেই আমরা এখান থেকে কিছু এমসিকিউ সলভ করে 2-1টা সলভ করে আগাবো। যেমন কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন, জাস্ট পরিচয়টা দিয়ে নিচ্ছি। রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে কোনটা? রিফ্লেক্সিভ প্রোনাউনের পরিচয় হচ্ছে যেই প্রোনাউনগুলোর শেষে, ভালো করে শুনেন, আমার সাথে কথাটা আপনি রিপিট করবেন মনে মনে, শুধু বসে থেকে শুনলেই হবে না, রিপিট করতে হবে, রিপিট করতে হবে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা? যেই সমস্ত প্রোনাউনের শেষে এই সেলফ অথবা সেলফস, SELVES, সেলফস এইটা যুক্ত থাকবে। যেমন হলো মাই সেলফ, যেমন হলো আওয়ার সেলফস। প্লুরাল হলে সেলফস হয়, আর শব্দটা সিঙ্গুলার হলে সেলফ হয়। সো এরকম করে সেলফ বা সেলফস যুক্ত যে সমস্ত শব্দগুলো, সেইগুলোই হচ্ছে সব রিফ্লেক্সিভ প্রোনাউন। সেগুলো সব কোন প্রোনাউন বলেন? রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, তাহলে এখানে আনসার কোনটা? একের আনসার হচ্ছে সি, একের আনসার হচ্ছে সি নাম্বার, মাই সেলফ। একের আনসার কি বলেন? মাই সেলফ। ওকে, এরপর 2 নাম্বার, কোনটি রিলেটিভ প্রোনাউন? কোনটি রিলেটিভ প্রোনাউন? দেখেন, এই ক্লাসটি যখন কেউ পরে রেকর্ড দেখবেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা লাইভে আসার চেষ্টা করেন। তাহলে লাইভে আমাদের কিন্তু দেখেন মেম্বার 800-র উপরে আমাদের ব্যাচে ভর্তি, বাট আমরা লাইভে কয়জন থাকি? কিন্তু লাইভে থাকা উচিত, 8 জনে 1 জন থাকেন না। এরপর আসেন, তাহলে কোনটি রিলেটিভ প্রোনাউন সেই কথা বলা হচ্ছে। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন কি? যেই প্রোনাউনগুলো দুটি ক্লজকে রিলেট করে। সংজ্ঞাটা শিখেন। রিলেটিভ প্রোনাউন কি? যেই প্রোনাউনগুলো দুটি ক্লজকে যুক্ত করে। যেমন ধরেন আপনার হচ্ছে হুইচ, এগুলো আছে, দুই পাশে দুটো ক্লজ থাকবে। সো দুই পাশে দুটি ক্লজকে রিলেট করবে, তারা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হুইচ, দ্যাট, তারপর হচ্ছে হু, হোম, হয়ার, এইগুলো সব রিলেটিভ প্রোনাউনের মধ্যে আসতে পারে। যদিও হয়ারটা অ্যাডভার্বের মধ্যে যায়, তারপরেও এগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউনের মধ্যে আলোচনা করে দেখাবো। তাহলে রিলেটিভ প্রোনাউন এখানে কোনটা? দ্যাট। ওকে, নিজামুদ্দিন বলছেন। এরপরে 3 নাম্বার, আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার বলছে, এখানে মাইসেলফ কি? আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার বলছে, এখানে মাইসেলফটা কি? সুমন,
বলছে এখানে মাই সেলফটা কি, একটু আগে বললাম ওই যে সেলফ যুক্ত যা আছে সব কোন প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, একদম সহজ, সেলফ যুক্ত যা আছে সব রিফ্লেক্সিভ প্রোনাউন। নেক্সট, হুইচ ওয়ান ইজ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এটা দেখেন 38তম বিসিএস আসছে। সো বলতেছি যে কোনটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে বন্টনমূলক বোঝাবে, এই টাইপের কোন প্রশ্নটা। আমরা কিন্তু একটু আগেই দেখছি যে নিবন্ধনে আমাদের প্রশ্নগুলো আসে হচ্ছে কি টাইপের, আইডেন্টিফাই রিলেটেড, মানে কোনটা প্রোনাউন এটা আইডেন্টিফাই করছে। সো আমরা কিন্তু ওইভাবেই আগাচ্ছি ক্লাসটা। সো বি কেয়ারফুল, আমরা কিন্তু অনলি নিবন্ধনের জন্য ভালোভাবে বুঝে পড়ছি যাতে আমরা 25-25 কমন পাই, কিন্তু পড়বো কম, কমনের নেশা বেশি। ওকে, তাহলে এখানে হুইচ ওয়ান ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ মানে কি, ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে বন্টন বোঝাবে। ডিস্ট্রিবিউটিভ মানে কি বলেন, বন্টন বোঝাবে বা ভাগাভাগি বোঝাবে বা বিভক্ত বোঝাবে। সো এই জায়গাতে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে আইদার। সো আমরা ডিস্ট্রিবিউটিভ হিসাবে কয়েকটা মনে রাখি, আইদার অ্যান্ড নাইদার, ইচ, এভরি, আইদার, নাইদার, ইজ, এভরি, আইদার, নাইদার, এই শব্দগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে, 5 নাম্বার, হুইচ ওয়ান ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা লাগবে না, হিমসেলফ, একটু আগে একই রকম প্রশ্ন বারবার আসছে। 6 নাম্বার, হু, হোয়াট, হুইচ, কোন প্রোনাউন, একটু আগে বলছি আমরা, হু, হুইচ, হোয়াট, বলেন কোন প্রোনাউন। এই প্রোনাউনগুলো একটি ক্লজের মানে একটি সেন্টেন্সের দুটো ক্লজকে রিলেট করে, রিলেট করার জন্য এদের নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে, সো রিলেটিভ প্রোনাউন আমরা বলছিলাম হু, হুইচ, হোয়াট, দ্যাট, এই টাইপের যতগুলো আছে এগুলো সাধারণত রিলেটিভ হিসাবে বসতে পারে। ওকে, তাহলে 6 এর আনসারটা হচ্ছে সি। নেক্সট, তারপর হচ্ছে বিল্লাল হোসাইন আনসার করছেন, রবিউল রবি আনসার করছেন, তৌহিদুল ইসলাম স্বপন, মিস মিপ খান। আচ্ছা বলেন, এটা বলেন 7 নাম্বার, প্রোনাউন ইচ, ইচ প্রোনাউনটা কোন ধরনের প্রোনাউন বলতে হবে, ইচ শব্দটা এখানে কোন ধরনের প্রোনাউন, আনসার কোনটা হবে। একজন বলছেন রিসিপ্রোকাল আর রিফ্লেক্সিভের মধ্যে একটু আলোচনা করবেন। ওকে, আমরা এগুলো ধারাবাহিকভাবে আলোচনা পাবো, তখন করব। তো এখানে 7 নাম্বার হচ্ছে ইচ হলো আপনার কোন প্রোনাউন বলেন, ইচ শব্দটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, বন্টনমূলক বোঝাবে, এই জন্য এটা হচ্ছে ইচ মানে কি, মানে এটা হচ্ছে প্রতি বা প্রত্যেক। সো যখন কয়েকজনের মধ্যে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাতে যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয়, বা কয়েকজনের মধ্যে প্রত্যেককে ডিস্ট্রিবিউট মানে বন্টনমূলকভাবে বোঝানো হয়, তখন সেগুলো হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে, আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেনে। এখানে আর প্রশ্ন আলোচনা করব না, রিলেটিভ প্রোনাউন অলরেডি বলেছি, এখানে হচ্ছে হু। তারপরে 9 নাম্বার, অ্যামং দ্য স্টুডেন্টস দ্য বেস্ট অফ দ্য বয়, হিয়ার ওয়ান ইজ, ওয়ান কোন প্রোনাউন, আমরা অবশ্যই বলেছি এটা হলো প্রোনাউন ডিরেক্ট। 10, হুইচ এভার কোন প্রোনাউন, সরি হুইচ এভার কোন পার্টস অফ স্পিচ, একদম ইজি, এটা হলো প্রোনাউন। কেন প্রোনাউন হয়েছে, এখানে দুটো ক্লজকে যুক্ত করছে, হুইচ এভার অফ দি সিস্টার্স ইউ চুজ ম্যারি, ইউ উইল হ্যাভ, দেখেন এখানে দুটো ক্লজ আছে, ঘটনাটা বুঝছেন কিনা, দুইটা ক্লজ কিভাবে, এই যে এখান থেকে শুরু করে এই যে ম্যারি পর্যন্ত হলো একটা ক্লজ, একটা ক্লজ, কারণ এইখানে হচ্ছে এই যে চুজ হলো ভার্ব, ক্লজ মানে হলো সেখানে একটা ভার্ব থাকে, ক্লজ মানে কি, ওখানে একটা ভার্ব থাকে, ক্লজ মানে একটা ভার্ব থাকে। ওকে, মাহমুদ আছেন। এরপর দেখেন ইউ উইল হ্যাভ এ গুড ওয়াইফ, এইখানে দেখেন হচ্ছে এইটা আবার আরেকটা ক্লজ আছে, উইল হ্যাভ গুড। সো দুটো ক্লজকে যুক্ত করেছে, ক্লজ মানে কি, যে অংশের মধ্যে একটা করে ফাইনাইট ভার্ব থাকে, রাইট। তাহলে আমরা দুটো ক্লজকে যুক্ত করার জন্য এখানে প্রথমে হুইচ এভার দ্বারা সংযোগ করা হয়েছে। সো এইটা হলো একটা প্রোনাউন, এটা কি প্রোনাউন। তাহলে আমরা প্রোনাউনের আইডেন্টিফাইগুলো সংক্ষেপে দেখলাম, এখন আমরা বিস্তারিত একটা একটা করে আলোচনা শিখব। এতক্ষণ যা দেখলাম আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন কিনা বলেন। এর মধ্যে একটু দেখে নেই কারা কারা ক্লাসে আছেন। জহুরুল ইসলাম, মাহমুদা, আচ্ছা তারপরে হচ্ছে এনামুল হক, হুইচ এভার রিলেটিভ প্রোনাউন, ফাইন। হ্যাঁ ঠিক আছে, আপনারা বেশ অ্যাক্টিভ আছেন, আপনাদের এই আগ্রহ দেখে আমার ভালোভাবে পড়াতে ভালো লাগে। আপনারা এইটা বিশ্বাস করেন কিনা যে এই একটা লেকচার সাজাতে আমাদের 4-5 জন মানুষের কতটুকু সময় লাগে। এই যে দেখেন এই বইটা থেকে কন্টেন্টগুলো বাছাই করে, এটা কিন্তু অনেক বড় বই, আমাদের এক্সপার্ট ইংলিশ বই, আমার লেখা বই। সো এইখান থেকে আমরা বাছাই করে আপনাদের জন্য জিনিসগুলো আলাদা করে নেই। সো এটা এত সহজ না, একদিনে প্রায় আপনাদের জন্য 6-7 ঘন্টা চলে যায় এই একটা শীট বানানোর জন্য, ঠিক আছে। হ্যাঁ, ইংরেজির অনুবাদগুলো বলে দেবো ইনশাল্লাহ। নেক্সট চলে যাচ্ছি পার্সোনাল প্রোনাউনে। আসেন নিজামুদ্দিন, পাস অবশ্যই করব। পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন ফর্ম বা রূপগুলো কি, তাহলে আমরা প্রথমটাতে চলে আসলাম, কোন প্রোনাউন বলেন,
পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন ফর্ম বা রূপ। এইবার আসি, পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন ফর্মস বা রূপগুলো আমাকে একটু চিনতে হবে। এইখানে আমরা ফর্মস বা রূপগুলো যদি বলি তাহলে আছে এরকম, সাবজেক্টিভ, সাবজেক্টিভ ফর্ম আছে, অবজেক্টিভ ফর্ম আছে, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। আমরা এই তিনটা ফর্ম নিয়ে কথা বলবো, তাহলে আপনার জন্য ক্লিয়ার হবে। যেমন সাবজেক্টিভ হচ্ছে আই, আর এইটার অবজেক্টিভ হচ্ছে মি। এই যে আপনার মনে পড়ছে হয়তো এখন যে এই জিনিসগুলো কি। আর পসেসিভ হচ্ছে মাই। সো এইগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, যেগুলো পার্সন কেন্দ্রিক, মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কেন্দ্রিক আমরা শিখেছি অতীতে। সো আই, মি, মাই, এইগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউনের তিনটা ক্যাটাগরি আলোচনা করলাম। আরও আছে কিন্তু আমাদের এই তিনটা নিয়ে কথা বলবো আজকে। এরপরে যদি আয়ের জায়গাতে প্লুরাল করি উই, তাহলে উই এর এখানে কি হবে বলেন? আস। আর সরি, উই হলো আস, আর পসেসিভ হলো আওয়ার। এইভাবে আপনারা পারবেন না? পারবেন আশা করি। তারপরে আছে ইউ, ইউ এর অবজেক্টিভ ধরন কি? ইওর। ইউ এর পসেসিভ, সরি, ইউ এর অবজেক্টিভটাও ইউ, আর পসেসিভটা হচ্ছে ইওর। ক্লিয়ার? সো এইভাবে আমরা আরও আছে, যেমন যদি হি, হি এর পরিবর্তে এখানে কি হবে? হি এর পরিবর্তে হিম হবে, হার হবে, তাই না? এগুলো আপনারা জানেন। যেমন হি এ যদি সাবজেক্ট থাকে হি, এটার অবজেক্টিভ হচ্ছে হিম, আর পসেসিভ হচ্ছে হার। হি, হিম, হার। আবার আমরা যদি আরও জানি শি, শি থেকেও সরাসরি এখানে হয় হার অবজেক্টিভ, পসেসিভও হয় হার। সো এইগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন রূপ। তো সাবজেক্টিভ আই, উই, ইউ, হি, শি, ইট, দে। সোজা কথা, সাবজেক্টিভ হচ্ছে আই, উই, ইউ, হি, শি, ইট, দে। দে থাকলে এখানে অবজেক্টিভ রূপ কীগুলো হয় যারা জানেন তারা কমেন্টস করতে থাকবেন। দে থাকলে দেম, আর পসেসিভ হচ্ছে দেয়ার। দে থাকলে দেম, আর পসেসিভ হচ্ছে দেয়ার। হ্যাঁ, এগুলো খুব সহজ। দে মানে তারা, দেম মানে তাদেরকে, আর দেয়ার মানে তাদের। শি মানে সে, হার মানে তাকে, আর মানেও তার, সে, তাকে, তার। এগুলো সহজ মিনিং, এগুলো বলার কিছু না। ঠিক আছে, হি, হিম, হিজ হবে না, ভুল করছি কোথায়? ঠিক আছে, হি, হিম, সরি হার লিখছি কেন? ঠিক আছে, এটা হবে হিজ, রাইট। হি, হিম, হিজ। তার মানে এই যে পার্সোনাল প্রোনাউনগুলো, হি, হিম, হিজ, রাইট, হি, হিম, হিজ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। মেল জেন্ডারের জন্য হি, হিম, হিজ, সরি স্লাইড মিস্টেক। আচ্ছা, তাহলে এই যে পার্সোনাল প্রোনাউনগুলো, এই পার্সোনাল প্রোনাউনগুলোকে আমরা এখন একটু এমসিকিউর মাধ্যমে দেখি যে কিভাবে এখান থেকে কোশ্চেনগুলো হয়। ওকে, প্রথম প্রশ্নটা একটু দেখেন। হোয়াট কাইন্ড অফ প্রোনাউন হিমসেলফ? হিমসেলফ তো রিফ্লেক্সিভ, একটু আগে আমরা জেনেছি, এটা না জানলেও হচ্ছে। এটা দেখেন, এখান থেকে কি কোশ্চেন আসছে যে দ্য প্রোনাউন ফ্রম দ্য ফলোয়িং। একদম ইজি টাইপের কোশ্চেনগুলো আসছে যে এখানে কোনটা প্রোনাউন। আর আপনাদের নিবন্ধনে বিলিভ ইট অর নট এই টাইপের প্রশ্ন আসবে। একটু মাথা খাটিয়ে আপনারা পড়লে এগুলো সহজ হয়ে যাবে আপনাদের জন্য। ইংলিশে অনেকের ভয় থাকে, কিন্তু আমার 18টা ক্লাস করেন, ইনশাল্লাহ আপনার জন্য আর কোনো ভয়ভীতি থাকবে না, পুরো ভয় কেটে যাবে। দেখেন এই কোশ্চেনগুলোই কিন্তু বিভিন্ন পরীক্ষা আসছে। সো মজাদার বিষয় আছে, আমাদের ক্লাসে কিন্তু প্রায় 70-80টা এমসিকিউ সলভ হয়। হ্যাঁ, এটা ধারাবাহিকভাবে আপনাকে কে করাবে? সম্ভব না। আচ্ছা, তারপরে এখানে প্রোনাউন কোনটা? আই। এরপরে ডু ইট ইয়োর সেলফ, ইয়োর সেলফ কোন প্রোনাউন? আমরা একটু আগে শিখেছি রিফ্লেক্সিভ। দেখেন এগুলো সব বিগত সালের প্রশ্ন, পারছেন আপনারা। ইউ, আই, দি, এটা আপনার লাগবে না। শেষ। এখন আমরা সাবজেক্টিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব। এখন আসছি সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন কোনগুলো ভাই বলেন তো? ওকে, প্রাণের ভাই বোনেরা বলেন সাবজেক্টিভ প্রোনাউন কোনগুলো? এইগুলো সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে এইগুলো। প্রাণের ভাই বোনেরা বলেন। এইখানে দেখেন এই যে সাবজেক্টিভ প্রোনাউনগুলো আই, উই, ইউ, ইউ, হি, শি, ইট, দে, এই সাবজেক্টিভ প্রোনাউনগুলো কোথায় বসবে এখন আমাদের আলোচনা হচ্ছে সেইটা। সাবজেক্টিভ প্রোনাউনগুলো বসবে হচ্ছে সাবজেক্টের স্থানে। আমি কয়েকটা কথা বলে দিচ্ছি। সাবজেক্ট প্লাস ভার্ব কথাটার মানে হলো ভার্বের আগে বসে সাবজেক্টিভ, ভার্বের আগে বসে সাবজেক্টিভ, ভার্বের আগে বসে সাবজেক্টিভ। এটা কোন ভার্ব? যে কোনো ভার্ব। আরেকটা নিয়ম হচ্ছে
বি ভার্ব প্লাস সাবজেক্টিভ। তার মানে আমরা দুটো নিয়ম শিখলাম, একটা হচ্ছে যে কোনো ভার্বের আগে বসবে সাবজেক্টিভ প্রোনাউনগুলো আই, উই, ইউ, ইউ, হি, শি, ইট, দে, আর যে কোনো বি ভার্বের পরে বসবে সাবজেক্টিভগুলো। বি ভার্ব কী কী আমরা জানি, বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইগুলো হচ্ছে বি ভার্ব। আর বি ভার্বের ঠিক পরেই ব্যবহার করব সাবজেক্টিভ প্রোনাউন। আসুন আমরা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি। কোশ্চেন নাম্বার 1 বলেন, দেখি বুঝতে পারেন কিনা। 1 নম্বর প্রশ্ন বলেন। কোশ্চেন নাম্বার 1 বলার চেষ্টা করি। 1 নম্বর প্রশ্ন বলছে অল অফ আস, আমাদের মধ্যে সবাই, আবির, ওয়াফি, আরিত্র অ্যান্ড ড্যাশ ওয়ার প্রেজেন্ট। এই যে ওয়ার হলো ভার্ব, সো এই ভার্বের আগে দিয়েছে শূন্যস্থান, ভার্বের আগে দিয়েছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স অনুযায়ী শূন্যস্থান। তো ভার্বের আগে কোন প্রোনাউন বসে? সাবজেক্টিভ প্রোনাউন বসে। অপশনে সাবজেক্টিভ প্রোনাউন কোনটা? এই যে সি নাম্বার হচ্ছে আই। এখন বলবেন ভাই আইয়ের সাথে কি ওয়ার বসে? না, সাবজেক্ট তো আই একা না, সাবজেক্ট হচ্ছে অল অফ আস, আবির, ওয়াফি, আরিত্র সবাই মিলে। দ্যাটস ওয়াই এইখানে ভার্ব আছে প্লুরাল ওয়ার। বিষয়টা ক্লিয়ার? যেহেতু সাবজেক্ট একাধিক এই জন্য এখানে ভার্ব হচ্ছে প্লুরাল। বলছে যে আমাদের মধ্যে সবাই, আবির, ওয়াফি এবং আরিত্র এবং আমি ওয়ার প্রেজেন্ট উপস্থিত ছিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝে নিলাম যে প্রশ্নটা আমাদের কিভাবে হবে। আমাদের কিন্তু নিবন্ধনের সিলেবাসে স্পষ্ট উল্লেখ আছে, অধ্যায়টার নাম হলো কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স। সো কমপ্লিটিং সেন্টেন্স হবে বিভিন্ন অধ্যায় থেকে। যেমন এইটা একটা কমপ্লিটিং সেন্টেন্সের প্রশ্ন, এই যে দেখেন শূন্যস্থান আছে না, গ্রামার। তাহলে প্রোনাউন থেকে কমপ্লিটিং সেন্টেন্স আপনাকে দিতে পারে। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন, ইট ইজ ড্যাশ, বলেন কি হবে? এখানে সুন্দর একটা কোশ্চেন, 2টা প্রশ্ন দেখেন, সলভ করেন। 2 নাম্বারটা কি হবে আনসার? কোশ্চেন নাম্বার 2 সলভ করেন সবাই। 2 নাম্বার প্রশ্নটা, কোশ্চেন নাম্বার 2 সলভ করেন। দেখেন 2 নাম্বার প্রশ্নটা কিন্তু এই যে আমরা যে নিয়মটা দিয়েছিলাম বি ভার্ব প্লাস সাবজেক্টিভ প্রোনাউন। এইখানে দেখেন কমপ্লিটিং সেন্টেন্স, শূন্যস্থানের আগে আছে বি ভার্ব। সো বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন অপশনে কোনটা আছে? এই যে সি নাম্বারটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। এক্স্যাক্টলি, সবাই হ্যাপি ট্যালেন্ট, খুব সুন্দর আনসার করছেন। তাহলে আনসারটা হচ্ছে সি নাম্বার। সি নাম্বার আনসার। জান্নাতুল মাওয়া ভুল করছেন কেন? মনোযোগী হন আরেকটু ক্লাস। এই যে বি ভার্ব আছে না, বি ভার্বের পরে সাবজেক্টিভ, এই জন্য হিটা হলো সাবজেক্টিভ স্টাইল। এই যে আমরা লিখছিলাম এদিকে সাবজেক্টিভ, একটু আগে লিখছি। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের কিন্তু এই যে প্রোনাউন আর হচ্ছে এইটার শিটটা মনে হয় এখনো ক্লাস নোটটা দেওয়া হয়নি, আজকে দিয়ে দিব ক্লাস নোটটা, ক্লাসের শেষে আপনাদেরকে ক্লাসের শিটটা দিয়ে দিব। যদিও আমার 200 টাকার কমিটমেন্টের মধ্যে ক্লাস লেকচার শিট দেওয়ার কথা ছিল না, অন্যরা হলে আপনাদের কাছে 500 টাকার বই সেল করে দিত, কিন্তু আমি সেইটা করিনি। আমি আপনাদেরকে ওই শিটগুলো আবার দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ক্লাসে, সেগুলো আপনারা পড়বেন। হ্যাঁ, তার বিস্তারিত পড়তে চাইলে এই বইয়ের বিকল্প নাই। নেক্সট 3 নাম্বারটা, ইট ওয়াজ শি নট মি। ইট ওয়াজ শি নট মি, বলেন এটা কি হবে? ইট ওয়াজ শি নট মি হু পুট ফর্থ দ্য অ্যাট্রাকটিভ প্রপোজিশন। এটা ছিল সে, আমি না। হু, যে, পুট ফর্থ দ্য অ্যাট্রাকটিভ প্রপোজিশন মানে হচ্ছে আকর্ষণীয় যে প্রপোজিশনটা, মানে কি বলবো এটাকে, অবস্থানটা গ্রহণ করেছিল। তো এখানে কোনটা আনসার হবে? সোনিয়া ফ্রোজ। এ নাম্বার বলছেন, সি নাম্বার বলছেন, মাজহারুল এ নাম্বার। আচ্ছা, এইটা নিয়মটা আগে একটু শিখি। একটু আগে যে নিয়মটা বললাম ঠিক সেইটাই, বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন। ওকে, এখানে শূন্যস্থানের আগে আছে কি? ওয়াজ, বি ভার্ব। সো বি ভার্বের পরে সাবজেক্টিভ শি হবে। ওকে, সাবজেক্টিভ হলো। নটের পরে আবার যেটা আছে সেটাও সাবজেক্টিভ হবে। তার মানে বি ভার্বের পরে বা সাবজেক্টের অবস্থানে যতগুলো আসুক সবগুলোই একই স্টাইলের হবে, অর্থাৎ সাবজেক্টিভ স্টাইল হবে। সো এখানে সাবজেক্টিভ স্টাইলে শি আছে আর একটা হচ্ছে আই আছে। সো এটা অ্যান্সার, শি নট
আই, শি নট আই। ওকে, নেক্সট পরের কোশ্চেন, নেইদার জেন নর আই, নেইদার জেন নর আই। এইখানে দেখেন এই যে হ্যাভ বিন ভার্ব আছে না, হ্যাভ বিন ভার্বের আগে শূন্যস্থান দিছে, ভার্বের আগে অলওয়েজ সাবজেক্টিভ প্রোনাউন, ভার্বের আগে কি সব সময় সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে এখানে সাবজেক্টিভ প্রোনাউন কোনটা, দ্রুত বলতে হবে। 4 এর পরে সাবজেক্টিভ প্রোনাউন হলো আই, নেইদার জেন নর আই হ্যাভ বিন দ্য অপেরা। ওকে, নেক্সট কোশ্চেন, এখান থেকে আর যাচ্ছি না, আমরা পরের রুলসে চলে যাচ্ছি, ঠিক আছে। অবজেক্টিভ প্রোনাউনের ব্যবহার শিখব। এতক্ষণ আমরা সাবজেক্টিভ প্রোনাউন নিয়ে আলোচনা করলাম, এখন শিখব অবজেক্টিভ প্রোনাউন। এতক্ষণ শিখলাম সাবজেক্টিভ, এখন শিখব হচ্ছে অবজেক্টিভ। ওকে স্যার, ক্লাস শেষে কোশ্চেন করতে চাই, প্লিজ আনসার করবেন। অবশ্যই অভিমানী মেঘ, আমার চোখে পড়ছে সবার কমেন্টস, হয়তো পড়ছি বা পড়ছি না। হ্যাঁ, আমার কিন্তু সামনেই কমেন্টসের ইয়েটা দেওয়া আছে, আমি দেখতে পাই, স্যার আপনি চিন্তা করার কোনো কারণ নাই। আচ্ছা, এরপর তাহলে আমরা চলে যাচ্ছি অবজেক্টিভ প্রোনাউন ইউজেসে। সাবজেক্টিভ প্রোনাউন কি শিখলাম আপনারা একটু জাস্ট 10 সেকেন্ড রিকল করে নেন। সাবজেক্টিভ প্রোনাউন কি জিনিস, আই, উই, ইউ, ইউ, হি, শি, ইট, দে, এগুলো কোথায় ইউজ করব, একটা বাক্যে সাবজেক্টের অবস্থানে অথবা বি ভার্বগুলোর পরে। বি ভার্বগুলো কি অন্য ভার্ব না, কিন্তু মেইন ভার্ব না, বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এইগুলোর পরে সাবজেক্টিভ প্রোনাউন ইউজ করব। নিয়মটা ক্লিয়ার? ওকে, আচ্ছা চলে যাচ্ছি পরেরটাতে, আমরা পরের অবজেক্টিভ প্রোনাউন ইউজেসে। অবজেক্টিভের এখানে আপনাকে জাস্ট কয়েকটা জিনিস শিখতে হবে, সেইটা হলো মেইন ভার্ব, অন্য কোনো মেইন ভার্ব অথবা ফাইনাইট ভার্ব বলতে পারেন, প্লাস অবজেক্টিভ, মেইন ভার্ব প্লাস অবজেক্টিভ হবে। একটা নিয়ম আমি একটু সুন্দর করে এখানে লিখে দেই, মেইন ভার্ব প্লাস অবজেক্টিভ, তার মানে বি ভার্ব বাদে অন্যান্য ভার্বগুলোর পরে আমরা ব্যবহার করব অবজেক্টিভ। অবজেক্টিভ কোনগুলো, এই যে মি, আস, ইউ, ইউ, হিম, হার, ইট, দেম, এইগুলো হচ্ছে অবজেক্টিভ, অবজেক্টিভ প্রোনাউন। আরেকটা নিয়ম এখানে খাটবে, সেইটা হচ্ছে প্রিপজিশনের পরে অবজেক্টিভ, প্রিপজিশন প্লাস অবজেক্টিভ, এই দুটো নিয়ম আপনাদেরকে মনে রাখলেই চলবে। তাহলে প্রিপজিশনের পরে অবজেক্টিভ, আর এটা হচ্ছে মেইন ভার্বের পরে অবজেক্টিভ। ওকে, একদম এক্সাম্পল দিয়ে বিষয়টাকে ক্লিয়ার করি। দেখেন আমরা পড়বো কম, জিনিসটাকে মেমোরিতে নেওয়ার জন্য প্র্যাকটিস করব বেশি। হ্যাঁ, ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, মাই আঙ্কেল ডিক্লাইন্ড টু টেক ড্যাশ অ্যান্ড মাই সিস্টার টু দ্য মার্কেট। আমার আঙ্কেল সিদ্ধান্ত নিল টু টেক, নিতে, ড্যাশ, অ্যান্ড মাই সিস্টার মানে আমাকে এবং আমার বোনকে, টু দ্য মার্কেট, বাজারে। আচ্ছা সব বলেন তো 1 নম্বরে কি হবে অ্যান্সার, মিপ খান, আরিস হাসান। কত সুন্দর স্মার্ট বালক আপনারা, বালিকা আপনারা। নিবন্ধনের মতো পরীক্ষাতে যদি না টিকতে পারি তাহলে কোথায় টিকবো বলেন, ইনশাল্লাহ টিকবই। সেইভাবে পড়াশোনা শুরু করে দেন এখন থেকে, একদম 100% ডেডিকেটেড হয়ে যান। জব একটা জীবনে লাগবেই, আইডেন্টিটি একটা দরকার সবারই। হ্যাঁ, আচ্ছা এরপর আসি, তাহলে মাই আঙ্কেল ডিসাইডেড টু, এই যে ডিসাইডেড টু টেক, এগুলো মেইন ভার্ব না, ডিসাইডেড টু টেক ইনফিনিটিভ মেইন ভার্ব অথবা ডিসাইডেড, এইগুলোর পরে আমরা ব্যবহার করব অবজেক্টিভ। তো অবজেক্টিভ এখানে কোনটা আছে, নিঃসন্দেহে আনসার হচ্ছে বি নাম্বার, মানে হচ্ছে মি, মি, আনসার হচ্ছে মি। ক্লিয়ার? খুব সুন্দর ক্লিয়ার, একদম পরিষ্কার, ফকফকা, ক্রিস্টাল ক্লিয়ার নাকি? নেক্সট কোশ্চেন, শি ওয়াজ ওয়ার্কিং অন হার কম্পিউটার উইথ হার বেবি নেক্সট টু, বলেন কি হবে অ্যান্সার। এই যে নেক্সট টু, এই টু এর টু একটা প্রিপোজিশন, রাইট? আমরা জানি কি টু প্রিপোজিশন। সো প্রিপোজিশনের পরে কোন প্রোনাউন, এই যে বলছি প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন। সো আমার এখানে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে এখানে দিয়ে রাখছে টু একটা প্রিপোজিশন। সো এই প্রিপোজিশনের পরে আমরা ব্যবহার করব হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, আর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে 1 নাম্বারটা হার, অবজেক্টিভ প্রোনাউন হার। খুব সুন্দর, খুবই সুন্দর, আপনাদের আনসার দেখতে পাচ্ছি, ভেরি ট্যালেন্ট, পারতেই হবে। কোশ্চেন নাম্বার 3, এটা দিয়ে এই রুলসের আলোচনাটা শেষ করব। প্র্যাকটিস নাম্বার 3,
বলা হচ্ছে এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার। এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার। সো এইখানে অপশনগুলোতে ব্যবহার করা আছে except I, except me, excepting I, excepting me। মজাদার একটা কোশ্চেন, সলভ করেন। আমি এটা একটু পরে বলবো, আগে আপনাদের জাজমেন্টটা দেখি। 3 নম্বর প্রশ্নটা বলেন। দেখেন অনলাইনে সবসময় কথা বলতে হবে এমন না, আপনাকে অফলাইন চিন্তা করেন। অফলাইনে কিন্তু টিচাররা থেমে থেমে কথা বলে, ধীরে ধীরে বোঝায়। তো আমিও চেষ্টা করছি ওরকম আলোকে করতে। আর সময়ের সবার দাম আছে, এই জন্য আমরা হাবিজাবি এলোমেলোতে নাই, সরাসরি পড়াশোনাতে আসি ভাই। তিন নাম্বার, মাহবুব বলেছেন হচ্ছে এ নাম্বার আনসার। 3-এর এ, ঠিক আছে, 3-এর এ, সবাই 3-এর এ। এক্সেপ্ট হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে বসে অবজেক্টিভ প্রোনাউন। সো আনসারটা হচ্ছে এক্সেপ্ট মি। আমার মনে হয় এই রুলসটাতে আর আলোচনা না করলেও হবে। শর্টকাটে বলে যাই, 4 নাম্বার, দেয়ার ইজ রিয়েলি নো ডিফারেন্স বিটুইন। এই যে বিটুইন একটা প্রিপোজিশন না, প্রিপোজিশনের পরে ইউ অবজেক্টিভ, অ্যান্ড এর পরে আবার অবজেক্টিভ লাগবে। আনসারটা হচ্ছে ইউ অ্যান্ড মি। দেমও অবজেক্টিভ, কিন্তু দেম নিলাম না কেন? কারণ হচ্ছে বিটুইন দ্বারা দুইজনকে বোঝায়। বিটুইন দ্বারা কয়জনকে বোঝায়? দুইজনকে বোঝায়। ওকে, এই টাইপের অনেকগুলো প্রশ্ন আছে, এগুলো আপনারা না দেখলেই হচ্ছে। সরাসরি চলে যাচ্ছে পরেরটায়। পসেসিভ অ্যাডজেক্টিভগুলো কি, এগুলোর ব্যবহার। এই রুলসটা শেষ। তাহলে সাবজেক্টিভ আর অবজেক্টিভ কি শিখলেন? আপনারা 10 সেকেন্ডে চিন্তা করেন, তারপরে আমি এইটা পড়াবো। হ্যাঁ, 10 সেকেন্ড টাইম নিচ্ছি। শীটগুলো দিলে উপকার হবে। শীট তো দিয়ে আসছি, আরো দিব ইনশাল্লাহ, আজকেরটা দিয়ে দিব। ওকে, রেডি সবাই? পিডিএফ শিট ওই যে সবই আমাদের ওই গ্রুপে পাবেন, সব কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে। কতবার বলবো, হোয়াটসঅ্যাপ গ্রুপটা আপনাকে সবসময় চোখে চোখে রাখতে হবে। আচ্ছা, পসেসিভ অ্যাডজেক্টিভগুলো কি কি, এগুলোর ব্যবহার। সুন্দর। পসেসিভ অ্যাডজেক্টিভের জন্য আর কোনো ব্যবহার আপনার না শিখলে হচ্ছে। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো অলরেডি আমরা বলেছি শুরু থেকে, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার। এই যে যেগুলো হচ্ছে তার বোঝায়, হ্যাঁ, মানে র বা এর অর্থ দেয়, র বা এর অর্থ দেয়, তার বা তাহার, এরকম। সো পসেসিভ অ্যাডজেক্টিভগুলোর ইউজেস হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা জিরান্ড, নাউন অথবা জিরান্ড। আর জিরান্ড কি জিনিস? জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। সো এই একটা নিয়ম পড়লেই হচ্ছে। পসেসিভ অ্যাডজেক্টিভগুলো কি কি আমরা জানি। মাই মানে আমার, ইয়োর মানে আমাদের, সরি আওয়ার মানে আমাদের, ইয়োর মানে তোমার, এরপরে হিজ মানে তার, এরকম হার মানে তার, দেয়ার মানে তাদের। এইগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর এই পসেসিভ অ্যাডজেক্টিভগুলো হচ্ছে আপনার বসবে কার আগে? নাউনের আগে অথবা জিরান্ডের আগে, নাউনের আগে অথবা জিরান্ডের আগে। ওকে, আমরা একদম এক্সাম্পল দিয়ে জিনিসটাকে মগজে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আজকের ক্লাসে শীট এখনো দেয়নি, আমাদের এই ক্লাস শেষে আমরা দেবো। হ্যাঁ, এই প্রশ্নটা সলভ করেন। কোশ্চেন নাম্বার 1, হি ইনসিস্টেড ড্যাশ। বলেন, আমি এইখানে দেখতে সমস্যা হচ্ছে। হি ইনসিস্টেড দ্যাট, স্যার ইনসিস্টেড শূন্যস্থানে কি বসবে? কি বসবে? সঞ্জিদা আক্তার সেতু, ফারহাদ মন্ডল। ও আরেকটা বিষয় বলি, আপনারা অনেকে কিন্তু আমাকে মাঝে মধ্যে কল করেন, যে জিপি নাম্বারটা আপনাদেরকে দেওয়া আছে। কল করলে নিশ্চয়ই আপনার পরিচয় দিবেন যে স্যার আমি নিবন্ধন ব্যাচের অমুক। ব্যাস, আমি কিন্তু আপনাদের নাম পড়ি, কিছুটা হলেও মস্তিষ্কে থাকবে যে এখানে কারা আছে। যদিও 800 স্টুডেন্টকে বা 800 মানুষের নাম একসাথে মনে রাখা সম্ভব না, তাও আমি কিছুটা হলেও মনে রাখতে পারবো। আচ্ছা, তাহলে ইনসিস্টেড এরপরে এখানে দেখেন কোন অপশনে যে গোয়িং আছে না, গোয়িং কি পসেসিভ জিরান্ট না? তো গোয়িং এর আগে আমরা কি ব্যবহার করব? পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে আনসার হচ্ছে মাই, এইখানে আনসার হচ্ছে মাই, অন মাই গোয়িং, অন মাই গোয়িং।
ঠিক আছে। আচ্ছা, একজন ক্লাসে জয়েন করছেন, এই ক্লাস থেকে আপনার রানিং। হ্যাঁ, যদি যারা একটু লেটে জয়েন করেন তারা আবার পরে ক্লাস শেষে রেকর্ড থাকবে, একটু দেখে নেবেন। 2 নাম্বার, পিক দ্য কারেক্টলি রিটেন পসেসিভ কেস। সঠিকভাবে লেখা পসেসিভ কেস কোনটা সেটা বের করতে বলছে। সো পসেসিভ কেস আপনারা যখন বের করবেন, এখানে আছে হলো এই যে গার্লস কলেজ। গার্লস কলেজ, এখানে একটা নিয়ম আপনাদেরকে শিখাই, ভালো করে একটু বুঝি। ধরেন আমার নাম আলিম, আপনি যদি এরকম দেন সেটা হচ্ছে আলিমস বুক বা আলিমের বই, ভালো কথা। এইখানে আমরা পসেসিভ দিলাম অ্যাপোস্ট্রফি এস, এটা দ্বারাও রবা এর বোঝায়। আচ্ছা, এটা দ্বারাও রবা এর বোঝাবে, ঠিক আছে। আবার এইখানে যদি এই নাউনটা প্রপার না হয়ে কমন নাউন হয়, যেমন গার্ল, গার্ল একটা কমন নাউন। সো এই কমন নাউনের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি যে এই অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করতে হবে এস এর পরে। খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম, কিন্তু এটা আপনাদের বিভিন্ন জায়গাতে স্কুল কলেজের নামের উপরে দেখবেন এরকম লেখা আছে যে গার্লস স্কুল, গার্লস কলেজ। হ্যাঁ, আর প্রপার নাউন হলে এস এর আগে আসে কমাটা, মানে অ্যাপোস্ট্রফিটা। ক্লিয়ার? ফরহাদ নাউন, আচ্ছা ফরহাদের সমস্যা হলে আমাকে সরাসরি ফোন করবেন। এরপর গার্লস, গার্লস এখানে অ্যাপোস্ট্রফি কোথায় বসছে নিয়মটা মনে থাকবে। তাহলে কমন নাউনের ক্ষেত্রে এই কমাটা বসবে হচ্ছে কোথায় বলেন, মানে অ্যাপোস্ট্রফিটা বসবে এস এর পরে, এস এর পরে। নেক্সট, এখান থেকে আর শিখছি না, আমরা চলে যাব এখন সরাসরি নতুন একটা গুরুত্বপূর্ণ নিয়মে। এটা কি? পসেসিভ প্রোনাউন, এটা আমাদের লাগবে না। এরপর এটা হচ্ছে পড়ব রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো একটু দেখব। ওকে, যেহেতু আমাদের সহজ টাইপের প্রশ্নগুলো করবে নিবন্ধনে, সো এর মধ্যে এই রিফ্লেক্সিভটাও পড়বে, রিফ্লেক্সিভটাও পড়বে। হ্যাঁ, আমরা এখন রিফ্লেক্সিভ পড়ব, রিফ্লেক্সিভ প্রোনাউনটা পড়ব। আজাদুল ইসলাম বলছেন এক্সাম কয়টার মধ্যে দেওয়া যাবে? এক্সামটা আপনি দিতে পারবেন হচ্ছে রাইট কয়টার মধ্যে? 3টা থেকে 7টার মধ্যে দিলে আপনাকে আমরা রেজাল্ট শিটের মধ্যে আনবো। আর এরপরে আপনি দিতে পারেন, কিন্তু সবার সাথে আপনাকে আর কম্পেয়ার করা হবে না, ঠিক আছে? তাহলে রেজাল্ট শিট আমরা পাবলিশ করব 7টায়, মানে 4 ঘন্টা টাইম আপনি পাবেন, এর মধ্যে দিতে হবে। তাও যদি না দিতে পারেন তাহলে আপনি কিসের প্রস্তুতি নিচ্ছেন? বুঝতে পারেন নাই? রিফ্লেক্সিভ প্রোনাউন অর এমফেটিক প্রোনাউন কাকে বলে, এইগুলো ব্যবহারের 2টা নিয়ম। জাস্ট আমরা এখান থেকে 2টা নিয়ম পড়বো না, কয়েকটা বিষয় জানলেই হবে। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে নিজেই নিজেকে জোর করা বোঝাতে বা এমফাসাইজ করা বোঝাতে ব্যবহার করতে হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। আর রিফ্লেক্সিভ কোনগুলো? ওই যে আমরা বলছিলাম যে মাই সেলফ, ইউর সেলফ, আওয়ার সেলফ, এইগুলো মনে আছে? এইগুলো ছিল হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ফাইন, এখন রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা কোথায় ব্যবহার করব সেইটা হচ্ছে, আমরা বেশ কয়েকটা ভার্বের লিস্ট আছে, সেই লিস্টগুলো আমরা একটু বলে দিই। যেমন হচ্ছে অ্যাভেইল, এরপরে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে পারি। এরপরে রয়েছে কন্ট্রোল, কন্ট্রোল, তারপরে রয়েছে ইন্ট্রোডিউস। এই কয়েকটা শব্দ আপনাদেরকে মনে রাখতে হবে, আমি অনেকগুলো দিব না, এই কটা জানলেই যথেষ্ট। যেমন আপনি খেয়াল করেন, আমরা অনেক সময় বলে থাকি কোনো এক জায়গাতে সবাই এক জায়গাতে জড়ো হলাম, বললাম যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, মানে তুমি তোমার নিজেকে পরিচিত করো। ঠিক সেমভাবে এই সমস্ত ভার্বের আগে যেই সাবজেক্ট থাকবে, যদি উল্লেখ থাকে তাহলে তো উল্লেখ থাকবে। যেমন উল্লেখ থাকলো আই, তাহলে আপনি এখানে পসেসিভ দিবেন কি? মাই সেলফ। আবার যদি এখানে উল্লেখ নাই কিন্তু আপনি বুঝে নিলেন যে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে ইউ, ইম্পারেটিভ সেন্টেন্সে কে উজ্জ্ব থাকে বলেন? ইউ। তাহলে ইউটাকে আমি যদি নেই, তাহলে ইউর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন কি হয় বলেন? ইয়োর সেলফ। ইউর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন হয় ইয়োর সেলফ, মানে ইন্ট্রোডিউস ইয়োর সেলফস, ইন্ট্রোডিউস ইয়োর সেলফ অথবা ইয়োর সেলফস। এবার আসি আমরা এখান থেকে এক্সাম্পলসে। তাহলে নিয়মটা কি বুঝতে পারলাম? নিয়মটা হচ্ছে নির্দিষ্ট কিছু ভার্ব আছে, এই ভার্বের পূর্বে নিজে নিজে কাজ করা বোঝাতে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। এই ভার্বগুলোর পূর্বে যেই সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। একদম সহজ হিসাব, উদাহরণ দিয়ে একদম পারফেক্টলি বোঝানোর চেষ্টা করি। 2 নাম্বার তো পারেন, 3 নাম্বারটা করেন। মাসুদ ইন্ট্রোডিউসড, মাসুদ ইন্ট্রোডিউসড। মুজাহিদ, হার মুজাহিদ,
আচ্ছা মুজাহিদ, আপনার লাইভটা মনে হয় একটু পিছনে আছে, আপনি একটু রিফ্রেশ দেন। আমরা একটু অনেক দূরে আগে চলে আসছি, বয়েজের সাথে মিলবে না আপনার। আচ্ছা 3 নাম্বার, মাসুদ ইন্ট্রোডিউস ড্যাশ টু দ্য আদার গেস্ট। এইখানে দেখেন ইন্ট্রোডিউস ভার্ব আছে না, এই যে ইন্ট্রোডিউস ভার্ব, তার সামনে এইখানে একটা নাউন দেওয়া আছে। নাউনটা কি আছে? নাউনটা আসলে মাসুদ। তো আমরা বলেন তো মাসুদ নাউনের প্রোনাউন হিসেবে আমরা কি ব্যবহার করি? হি। তাহলে অফকোর্স এই হি এর সাথে ম্যাচিং করে ইন্ট্রোডিউসের পরে কমপ্লিটিং সেন্টেন্স অনুযায়ী ব্যবহার করতে হবে হিমসেলফ। সো আনসারটা কোনটা আছে? হিমসেলফ, মানে হলো সি নাম্বার। হিমসেলফ সি নাম্বার। 3-এর আনসারটা হচ্ছে সি নাম্বার। পারফেক্ট, বুঝতে পারছি। পরের কোশ্চেনে যাব আমরা। পরের কোশ্চেন এইটা, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটা সঠিক সেন্টেন্স বলতে হবে। বলেন 5 নাম্বারটা, নিচের কোনটা সঠিক সেন্টেন্স? 5 নাম্বারটা এখানে বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স। আই শ্যাল avail the opportunity, I shall avail of the opportunity, I shall avail for the opportunity, I shall avail myself of the opportunity। এক্স্যাক্টলি আপনাদের মনে আছে যে avail মানে হলো সুযোগ গ্রহণ করা। I shall avail, আমি সুযোগ গ্রহণ করব, myself of the opportunity মানে সুযোগের সদ্ব্যবহারটা আমি করব আমার মতো করে যথাসময়ে। তাহলে এখানে avail এর পরে আনসার হবে myself। যেহেতু সাবজেক্ট আছে কে, দেখেন সাবজেক্ট আছে হচ্ছে I, সাবজেক্ট আছে I, এই জন্য avail হচ্ছে সরাসরি avail এর সাথে myself। নেক্সট, তাহলে এই নিয়মটাও কমপ্লিট, এখান থেকে আর যাচ্ছি না। ও এইটা একটু পড়ি, কন্ট্রোল ড্যাশ ফারহানা। এই প্রশ্নটা আপনাদের আসতে পারে, স্টার্ট দিয়ে রাখেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কন্ট্রোল ফারহানা। এখন দেখেন ডন্ট গেট হিস্টোরিক্যাল, এখানে শূন্যস্থানটা দিয়েছে কোথায়? কন্ট্রোলের ঠিক পরে। শূন্যস্থানটা কোথায় দিয়েছে? কন্ট্রোলের পরে। তো কন্ট্রোল এই ভার্বটা নিয়ন্ত্রণ করো বা কন্ট্রোল করো, এইখানে সাবজেক্ট উজ্জ আছে, মানে এই এখানে সাবজেক্ট উজ্জ আছে কি? ইউ সাবজেক্ট উজ্জ আছে। সাবজেক্ট আছে কে? ইউ। তো ইউ যদি কোনো বাক্যের সাবজেক্ট উজ্জ থাকে তাহলে ইন্ট্রোডিউসের পরে কি হবে? ইয়োরসেলফ, ইয়োরসেলফ। তাহলে 8-এর আনসারটা হচ্ছে 1, সঞ্জিদা সেতু, রাইট। তাহলে 8-এর উত্তরটা হচ্ছে 1 নাম্বার, কন্ট্রোল ইয়োরসেলফ। 8-এর উত্তরটা হবে কন্ট্রোল ইয়োরসেলফ, কন্ট্রোল ইয়োরসেলফ। ফাইন ফাইন। আরিশ হাসান, জহুরুল, অভিমানী মেঘ, থ্যাঙ্কস। তাহলে আমরা এই নিয়মটা শেখা শেষ করলাম। হ্যাঁ, আপনারা এখন তাহলে ওই নিয়মটা কি শিখলেন সেটা একটু 10 সেকেন্ড যদি একটু রিকল করেন আপনার জন্য সুবিধা হয়। একটু রিকল করে নেন যে আমরা কি শিখলাম। শিখলাম হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো ইন্ট্রোডিউস, অ্যাভেইল, কন্ট্রোল এই সমস্ত ভার্বের পরে বসতে পারে, সেক্ষেত্রে সাবজেক্ট যা থাকবে তার সাথে মিল রেখে ব্যবহার করতে হবে। সাবজেক্ট যা থাকবে তার সাথে মিল রেখে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। ক্লিয়ার? ঠিক আছে। সো আমরা এখন পড়ব হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দ্যাট অফ বা দোজ অফ এর ইউজেস। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দ্যাট অফ অথবা দোজ অফ এর ইউজেস পড়ব। আচ্ছা, তার আগে আমি একটু আপনাদেরকে একটু জানাই, একটা নিউজ জানাই। সেটা হচ্ছে এই যে এই বইটা দেখছেন না, এটা 23-এর এডিশন। যারা 24-এর বিসিএস দিবে, গতকালই কিন্তু বিসিএস এর ক্যাডারদের কিছু পদবি আসছে। আমার একটা স্টুডেন্টও ক্যাডার হয়েছে, শিক্ষা ক্যাডার। সো এই যে এই বইটা খুব স্পিডি এবং কি বলবো পারফেক্টলি কিন্তু এইটার এডিশন চলছে। 23-এ আমাদের এডিশনটা আসবে। যারা 23-এর বই আগে থেকে পেতে চান তারা প্রি অর্ডার করতে পারেন। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রি অর্ডারের নাম্বারটা দিয়ে দিবেন, পরে আমরা প্রি অর্ডার লিস্টে রেখে দিব। যাই হোক, এখন আলোচনা করব হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা দুটো আনেছি, একটা কি, একটা হলো দোজ অফ আর একটা হলো দ্যাট অফ। এখন দোজ অফ হলো প্লুরাল, দোজ অফ কি? প্লুরাল। জাস্ট আমি অল্প কিছু কথা বলি, দেখেন আমি কিন্তু নিয়মে আপনার মাথার মধ্যে চাপ ক্রিয়েট করি না, পড়াগুলোকে সেগমেন্ট করে করে আপনার জন্য সাজিয়েছি, সেইভাবে বোঝার চেষ্টা করেন। তাহলে দোজ অফ এইটা হচ্ছে প্লুরাল, ভালো কথা। আর দ্যাট অফ এইটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার। তাহলে প্লুরাল নাউনের পরিবর্তে দ্যাট অফ আর সিঙ্গুলার নাউনের পরিবর্তে দোজ অফ নিব। এই সোজা কথাটুকু জানলে আপনাকে আমি পরের জায়গায় নিয়ে যাই, জাস্ট এইখানে নিয়ে যাচ্ছি, আর কিছু না। প্রথম কথা হচ্ছে দ্যাট, দোজ এর সাথে দিস আছে, দ্যাট আছে, এগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, মানে দূরে বসে থাকা কোনো নাউনকে এরা নির্দেশ করে। সো দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইয়োর্স, হিয়ার দিস অ্যান্ড দ্যাট কোন প্রোনাউন বলেন তো?
1 নম্বর প্রশ্ন, কোন প্রোনাউন? বলতে পারার কথা তো। দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইয়োর্স, কোন প্রোনাউন? এগুলো সব হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে কঠিন কিছু না। দোজ অফ দ্বারা কারো জিনিস নির্দেশ করে, দ্যাট অফ দ্বারা দূরের। ওকে, রাইট রাইট। না, দ্যাট অফ দ্বারা কাছের, দোজ অফ দ্বারা দূরের। আচ্ছা, এখান থেকে পরের কোশ্চেনটা আমরা সলভ করব। হোয়াট ইজ দিস? ওকে, আমরা এখন এই প্রশ্নটা সলভ করব। কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর প্রশ্নটা সলভ করব একটু। কোশ্চেন নাম্বার 6, বলেন কি হবে আনসার? কোশ্চেন নাম্বার 6 বলছে দ্য ক্লাইমেট অফ দিনাজপুর, দ্য ক্লাইমেট অফ দিনাজপুর, দ্য ক্লাইমেট অফ দিনাজপুর ইজ লাইক ড্যাশ অফ রংপুর। খুব গুরুত্ব দিয়ে শিখবেন, এই প্রশ্নটা কিন্তু বারবার আসছে বা এখান থেকে বিসিএস এর প্রশ্ন আসছে। বলছে দ্য ক্লাইমেট অফ দিনাজপুর, দিনাজপুরের জলবায়ু ইজ লাইক ড্যাশ অফ রংপুর, রংপুরের জলবায়ুর চেয়ে কি, রংপুরের জলবায়ুর মতো। সো এইখানে মতো বা সমান বোঝাচ্ছে, ঠিক আছে। সো দুটো জিনিসের মধ্যে তুলনা করা হচ্ছে। কয়টা জিনিসের মধ্যে? দুটো জিনিস, কিন্তু স্থানটা ভিন্ন। ভালো করে বুঝেন, এইখানে দিনাজপুরের জলবায়ু, আরেকটা বলছে হলো রংপুরের জলবায়ু। তাহলে দুটো জিনিসের মধ্যে তুলনা করার জন্য এই শূন্যস্থানে কিন্তু মূলত ছিল ক্লাইমেট শব্দটা। কি ছিল বলেন? ক্লাইমেট। এখানে ছিল ক্লাইমেট। এখন ক্লাইমেট একবার একটা নাউন, এইখানে ক্লাইমেট একটা নাউন। সো একই সেন্টেন্সে দুইটা ক্লাইমেট ব্যবহার করা যাবে না। এই কারণে দ্বিতীয় ক্লাইমেটের অবস্থানে প্রোনাউন নিতে হবে, অর্থাৎ দ্বিতীয় নাউনটার পরিবর্তে ব্যবহার করতে হবে হচ্ছে আমাকে প্রোনাউন। সো এই ক্লাইমেট নাউনটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, যেহেতু এইটা আনকাউন্টেবল। সো আনকাউন্টেবলের সাথে মিল রেখে আমরা এইখানে ব্যবহার করছি এই ক্লাইমেট শব্দটাকে বাদ দিয়ে দ্যাট। তাহলে অ্যাকচুয়ালি এই দ্যাটটাই হচ্ছে ক্লাইমেট, আর ক্লাইমেটটাই হচ্ছে দ্যাট। যেই শব্দটা এখানে বসছে আসলে ছিল ক্লাইমেট। তাহলে দুই জায়গার ক্লাইমেটের সাথে পার্থক্য করা হচ্ছে, রংপুরের ক্লাইমেট আর হচ্ছে দিনাজপুরের ক্লাইমেট। তো বলা হচ্ছে দুই জায়গার আবহাওয়া বা জলবায়ুটা একই রকম। সো এইরকমভাবে দুটি জায়গার জিনিসের মধ্যে পার্থক্য বা সমজাতীয় তুলনা করতে আমরা দ্যাট অফ বা দোজ অফ ব্যবহার করব। আর এখানে অফ তো অলরেডি দেওয়াই আছে, আমরা আরও উদাহরণ দিচ্ছি, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, তাহলে এই উদাহরণটা বুঝছেন কিনা আপনারা? ঠিক আছে, আরেকবার বলতে বলছেন স্যার, আরেকবার। ওকে, আরেকবার বলছি। সেন্টেন্সটা আমি আপনাদের লিখে বোঝাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই সেন্টেন্সটা যতটুকু বুঝছেন, পরেরটাতে আমরা যদি যাই, সরি পরের উদাহরণ নাই, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। যদি বলি এরকম, আরেকটা উদাহরণ আপনারা একটু শুনে নেন। দ্য স্টুডেন্টস অফ ঢাকা is more brilliant than the students of লন্ডন। কোন জেলার নাম বলবো মন খারাপ হবে, একবারে দেশের বাইরে চলে গেলাম। ওকে, এখন দেখেন, বলছে দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইজ মোর ব্রিলিয়ান্ট। সরি, এখানে ইজ হবে না, আর হবে, নিঃসন্দেহে আর হবে, নিঃসন্দেহে আর হবে। কেন? কারণ এখানে সাবজেক্ট আছে স্টুডেন্টস। এখন আসেন একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে কোথাকার স্টুডেন্ট, ঢাকার স্টুডেন্ট, আর তুলনা করছি কোথাকার স্টুডেন্ট, লন্ডনের স্টুডেন্ট। তো ঢাকার স্টুডেন্ট, লন্ডনের, একটা সেন্টেন্সের মধ্যে একই নাউন কয়বার আছে? দুইবার আছে, স্টুডেন্টস স্টুডেন্টস। সো ইংরেজরা সেন্টেন্সের মধ্যে কখনোই একই নাউন দুইবার ব্যবহার করে না।
সেই কারণেই একটা সেন্টেন্সের মধ্যে একই নাউনের পরিবর্তে আরেকটা নাউন প্রোনাউন ইউজ করার নিয়ম ওরা রাখছে, তাতে সেন্টেন্সের সৌন্দর্যটা বাড়ে। অতএব আমরা এখানে এই স্টুডেন্টস যেহেতু সেম জিনিস, সো দ্বিতীয় জায়গাতে স্টুডেন্টস আর ব্যবহার করব না। এই পরের নাউনটাকে কেটে দিয়ে আমাকে এখানে ব্যবহার করতে হবে, যেহেতু প্লুরাল ব্যবহার করতে হবে দোজ, দেন দোজ, অফ তো দেওয়াই আছে, দেন দোজ ব্যবহার করতে হবে। তার মানে দোজ অর্থ এখানে কিন্তু ওই স্টুডেন্টসই, তাহলে দ্য স্টুডেন্টসের পরিবর্তে দোজ অফ, দোজ মূলত দোজ, অফ না, অফটা তো এই লন্ডনের সাথে সম্পর্ক। তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার করে গেলাম, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো সমজাতীয় দুটো নাউনের তুলনার ক্ষেত্রে একই নাউন দ্বিতীয়বার ব্যবহার না করার জন্য যেই প্রোনাউনগুলো ব্যবহার করি আমরা, সেগুলোই মূলত ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ইউজেস দ্যাট অফ অথবা দোজ অফ। আমার মনে হয় এবার ক্লিয়ার। বেল্লাল হোসাইন, ওকে, আমরা আর আলোচনায় যাচ্ছি না, এই নিয়মটা এখানে শেষ করছি। তাহলে দ্যাট অফ বা দোজ অফ দিয়ে যে নিয়মটা শিখালাম, একটু আপনারা মাথার মধ্যে নিয়ে নেন, 10 সেকেন্ড না 5 সেকেন্ড টাইম, 5 সেকেন্ড টাইম একটু শুনে নেন, 5 সেকেন্ডের মধ্যে দেখে নেন। ও সরি, ঠিক আছে, আমি সাউন্ডটাই যে এখানে একটু ছিল, ঠিক করে দিয়েছি। আচ্ছা, ও যেটা বলছিলাম সেটা হলো, অনেকেই বলছেন যে আপনার ক্লাস পাননি, অমুক ক্লাস পাননি। কোনো ক্লাস না পেলে সমস্যা নাই, আপনি যে ক্লাস থেকে শুরু করছেন, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, আপনি আবার সার্কেল হিসাবে ওইখানে এসে আপনার ক্লাস শেষ হবে, ঠিক আছে? তাহলে আপনার ক্লাসটা যথা টাইমে এসে শেষ হবে। সো আপনি চিন্তার করার কারণ নেই, আপনাকে যে 18টা ক্লাস দিতে চাইছি সেই 18টা ক্লাসই আপনি পাবেন। ক্লিয়ার? সো এটা নিয়ে চিন্তা নাই, আপনি যেদিন থেকে ভর্তি হয়েছেন সেদিন থেকে ধারাবাহিকভাবে সব ক্লাসগুলোই পেয়ে যাবেন। ওকে, এখন কি ঠিক হয়েছে? সাউন্ড ঠিক হয়েছে? এখন আমরা পড়ব ইনডেফিনিট প্রোনাউনের ব্যবহার। ব্যবহার আজকের ক্লাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা। এই সাউন্ড নাই? সাউন্ড কি ঠিক আছে এখন? আচ্ছা, আজকের ক্লাসের জন্য পড়বো ইনডেফিনিট প্রোনাউন। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মস। এইটা দিয়ে হয়তো আজকের ক্লাসের আলোচনাটা শেষ করতে পারি, আর একটু আছে, আমরা এটা একটু বেশি পড়বো। তো চলে আসি, ইনডেফিনিট প্রোনাউনগুলো কি? ইনডেফিনিট প্রোনাউনের মধ্যে জাস্ট একটা রুলস শিখলে আমাদের কাজটা হয়ে যাবে। রুলস একটাই, এই রুলসটা মনে রাখেন। একটা রুলস থেকে না হলে এই পর্যন্ত প্রায় 200-এর উপরে প্রশ্ন আসছে, ঠিক আছে? আমার কলিজার ভাই বোন, আত্মার ভাই বোন, জানের ভাই বোন, যেটাই বলি আপনাদেরকে কিন্তু যে কমিটমেন্ট দিয়ে নিবন্ধন করছে, ইনক্লুড করেছি, সেই কমিটমেন্ট আমি পূরণ করব। সো আমার সাথে একজন থাকলেও হবে, আমাদের 800 স্টুডেন্ট ভর্তি হয়েছে অলরেডি, কিন্তু আপনারা 800 জন আবার কিন্তু অলরেডি অনেককেই ভর্তি করাচ্ছেন।
অনেককেই। সো আপনাদের ফ্রেন্ডস বা যে যেই হোক আমাদের কোর্সের এইটা একটু শেয়ার করতে পারেন, সবাই যেন আমাদের এখানে অল্প টাকায় এসে ভালো কিছু নিয়ে যেতে পারে। এখানে টাকাটা ফ্যাক্ট করিনি আমি চেষ্টা করেছি আপনাদের সাথে ইন্ট্রোডিউস হব। আমি আলিম, রাইটার, এক্সপার্ট ইংলিশ, আমি আপনাদেরকে কতটুকু দিতে পারি এইটা আপনাদের সাথে আলোচনায় আসি। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ইনডেফিনিট প্রোনাউনের ব্যবহারে। ইনডেফিনিট প্রোনাউনের ব্যবহারে এই নিয়মটা সবাই মনে রাখার চেষ্টা করবেন। ওয়ান অফ প্লাস নাউনটা হবে প্লুরাল প্লাস ভার্বটা হবে সিঙ্গুলার। ওয়ান অফের পরে নাউনটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। শামসুন নাহার সুমিতা সাউন্ড আছে তো? ওয়ান অফের পরে নাউনটা প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। এই অনেকে মাঝে মধ্যে লাইভ ক্লাসটা রিফ্রেশ দিবেন। অনেক সময় হয় কি যে আমি লাইভে অনেক দূর এগিয়ে যাচ্ছি কিন্তু আপনারা লাইভের পিছনে আছেন, তখন এই যে উলটপালট বলেন। সাউন্ড প্রবলেম তো ঠিক হয়েছে, যেমন মুজাহিদ আপনারা পিছনে আছেন, লাইভটা একটু এগিয়ে নেন। ক্লাসের উদ্দেশ্যে অনেকে বলি, অনেক লাইভ ক্লাস সিস্টেম বোঝেন না। উপরে লাইভ ক্লাসটা লেখা থাকবে এবং আপনারা দেখবেন যে একদম শেষে থাকবে আপনাদের নিচে লাইভের বারটা। আচ্ছা, এখন আসি, এইখানে আমি একটা উদাহরণ দিই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। ওয়ান অফ মাই স্টুডেন্টস, আমার ছাত্রছাত্রীদের মধ্যে একজন। ওয়ান অফ মাই স্টুডেন্টস, আমার ছাত্রছাত্রীদের মধ্যে একজন। ওয়ান অফ মাই স্টুডেন্টস, আমার ছাত্রছাত্রীদের মধ্যে একজন। ইজ অথবা আর, ইজ অথবা আর, এইটুকু আমরা এখন শিখবো। জাস্ট এখান থেকে আমাদের প্রশ্ন হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, দেখেন এই যে নিয়মটা আমি পড়ানোর আগে বিষয়টা আগে বোঝাই। এই ওয়ানটাকে আমরা কিভাবে ইনডেফিনিট প্রোনাউন বলবো, ওয়ানটা কেন ইনডেফিনিট এবং সেটা কিভাবে হলো ভালো করে বোঝান। সারা জীবন আপনাকে কেউ বলেনি, কিন্তু আজকেই প্রথম জিনিসটা শিখছেন। ইনডেফিনিট মানে কি? ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। ইনডেফিনিট মানে আমরা জানি হচ্ছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট বাচক। প্রোনাউন মানে হলো সর্বনাম। তার মানে যে প্রোনাউনগুলো অনির্দিষ্টভাবে প্রকাশ করে বা অনির্দিষ্টভাবে নাউনকে নির্দেশ করে সেই প্রোনাউনগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। মানে নাউনের পরিবর্তে বসবে কিন্তু অনির্দিষ্টভাবে। সেইটা কি? যেমন ভালো করে বুঝেন কথাটা, কথার কথা আমার অনেকগুলো স্টুডেন্ট আছে, এ বি সি ডি। তো বলতেছি আমার স্টুডেন্টগুলোর মধ্যে একজন। এই যে স্টুডেন্ট নাউনের পরিবর্তে এই ওয়ার্ডটা বসছে ওয়ান, ঠিক কিনা? সেটা এই স্টুডেন্টটা এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে। যেহেতু সে কোনো একটা নাউনের পরিবর্তে বসছে এই জন্য এটার নাম হলো প্রোনাউন, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এই প্রোনাউনটা কোন নাউনের পরিবর্তে বসছে, অর্থাৎ ওয়ান মানে কি এ, নাকি ওয়ান বলতে বি কে বোঝাচ্ছে, নাকি সি, নাকি ডি, সেইটা স্পেসিফিক করা নাই। দ্যাটস ওয়াই, যেহেতু স্পেসিফিক বা নির্দিষ্ট করা নাই, অনির্দিষ্ট অবস্থায় আছে, এই কারণে এই প্রোনাউনটার নাম হয়ে গেছে অনির্দিষ্টবাচক অথবা ইনডেফিনিট প্রোনাউন। কি সংজ্ঞাটা কিভাবে আসে বুঝতে পারছেন? ভালো করে বুঝেন। এখানে আপনাকে আগে চিনতে হবে, তাহলে অনেকের মধ্যে থেকে অনির্দিষ্টভাবে একজনকে নির্দেশ করছে এই ওয়ান। দ্যাটস ওয়াই এটার নাম হলো অনির্দিষ্টবাচক সর্বনাম, ইংরেজিতে ইনডেফিনিট প্রোনাউন। ঠিক একইভাবে ওয়ানের মতো ইচ, এভরি, এভরি ওয়ান, আরও অনেকগুলো ইনডেফিনিট হতে পারে, কিন্তু আমরা এই একটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পাবো। এখন আসি এখানে আসল কারিশমাটায় আসি। কারিশমা হচ্ছে ওয়ানের পরে এই যে এখানে যে স্টুডেন্টস নাউন আছে প্লুরাল, কিন্তু ভার্ব কোনটা নিব? এই পুরোটার সাবজেক্ট হলো ওয়ান। আপনি বাংলা করেন আমার ছাত্রছাত্রীদের মধ্যে একজন, মূল কথাটা আসলো কোথায়? লাস্টে এসে ওয়ানের মধ্যে ঠেকলো। সো একজন, কয়জন? একজন। সো একের সাথে নিশ্চয়ই ভার্ব হয় সিঙ্গুলার, মানে হলো ইজ। তাহলে কি আর আমার এখানে ওয়ান অফের পরে নাউন প্লু ভার্ব সিঙ্গুলার এগুলো মুখস্থ করার দরকার আছে? দরকার নাই। আর আমরা যদি স্টুডেন্টসদের মধ্যে থেকে একজন বের করি সেটা সম্ভব, কিন্তু সিঙ্গুলারের মধ্যে থেকে কি একজন বের করা যায়? আমরা কি বলতে পারি স্টুডেন্টের একজন, নাকি বলি স্টুডেন্টদের মধ্যে একজন, দের? তাহলে প্লুরাল। এই কারণে তাহলে নিয়মটা হচ্ছে আমরা যখন অনেকের মধ্যে থেকে একজনকে বের করি, দ্যাটস ওয়াই অফের পরে প্লুরাল হয়। আর আমরা জানি সবসময় সাবজেক্ট থাকে হচ্ছে প্রেপোজিশনের আগে। সাবজেক্ট থাকে কোথায় বলেন? প্রেপোজিশনের ঠিক আগেরটা।
সাবজেক্টের মূল অংশের মধ্যে আসল সাবজেক্ট হলো প্রিপোজিশনের আগে থাকে। সো এই ওয়ানটা হলো সাবজেক্ট, আর এই সাবজেক্টের সাথে মিল রেখে ভার্ব হচ্ছে ইজ। সেই কারণে আপনাদেরকে ছোট থেকে স্ট্রাকচার মুখস্থ করতে হয়। ওয়ান অফের পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, ওয়ান অফের পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। সো আজকের পর থেকে আশা করি মুখস্থ করা আর লাগবে না। সো ইনডেফিনিট প্রোনাউন কি, এদের ব্যবহার কি, আমার মনে হয় আপনাদের কাছে পরিষ্কার। এবার চলে যাচ্ছি প্র্যাকটিসে। কোশ্চেন নাম্বার 1, 16তম বিসিএস আসছে, খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? বলেন কি হবে আনসার? কোশ্চেন নাম্বার 1 কোনটা আনসার? কারেকশন আকারে দিয়েছে, কারেকশন আকারে দিয়েছে। 1 নম্বর প্রশ্ন কারেকশন আকারে, সলভ করেন। সলভ করেন। আর একটা নোটিশ বলি, সেটা হচ্ছে ইতিমধ্যে অনেকের রিকোয়েস্টে আমাদেরকে বিসিএস এর লিটারেচার কোর্সটা চালু করতে হচ্ছে। নিবন্ধনের টার্গেটটা শেষ যাদের হয়ে যাবে আপনাদেরকে অ্যানাউন্স দিয়ে রাখি, আমরা খুব শীঘ্রই লিটারেচারের একটা কোর্স করাবো। যাদের বিসিএস টার্গেট আছে তারা হয়তো ওইটাতে জয়েন করবে, সেটা নিয়ে কাজ করছি আর কি, দোয়া রাখেন। আচ্ছা, আফসানা, জুল হক, সোহেল, বিসি, আনসার চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? হাবিবুল্লাহ হুসাইন, 2 রকম আনসার হচ্ছে। স্যার আজকে আমি নতুন। আচ্ছা, পিছনের ক্লাসগুলো আবার হবে, কোনো চিন্তা নাই, সব ধারাবাহিকভাবে হবে। অচেনা রাজত্ব, আচ্ছা নেন সলভ করি। তাহলে নিয়মটা ছিল ওয়ান অফের পরে নাউন প্লুরাল হয়, কারণ হচ্ছে অনেকের মধ্যে একজনকে আনতে হয়, নাউন প্লুরাল লাগবে, এটা সিঙ্গুলার আছে অতএব এটা আগে বাদ, এইটা প্লুরাল আছে, এটা হতে পারে। এবার আসি ভার্বের জায়গায়। ভার্ব এখানে আছে প্লুরাল আর এখানে আছে হচ্ছে সিঙ্গুলার। সো আমরা আগেই বলছিলাম এই বাক্যের সাবজেক্টটা হচ্ছে ওয়ান, সাবজেক্ট হচ্ছে ওয়ান। সো ওয়ান সাবজেক্টের সাথে মিল করে ভার্ব ব্যবহার করতে হবে, সিঙ্গুলার মানে হইল ইজ। ক্লিয়ার? তাহলে বাংলাটা হচ্ছে আমার বন্ধুদের মধ্যে একজন ইজ এ লয়ার, আমার বন্ধুদের মধ্যে একজন হচ্ছে আইনজীবী। নেক্সট, পরের কোশ্চেন আর 2 একটা সলভ করি এখান থেকে, এটাও পারবেন। 2 নম্বরটা বলেন তো কি হবে? 2 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? নিচের কোন সেন্টেন্সটা সঠিক? 2 নম্বর প্রশ্ন। ওয়ান অফ মাই ব্রাদার না ব্রাদার্স? ব্রাদার্স। ওয়ান অফ মাই ব্রাদার্স ইজ এ ডক্টর। ওয়ান অফ মাই ব্রাদার্স ইজ এ ডক্টর। ওয়ান অফ মাই ব্রাদার্স ইজ এ ডক্টর। ওকে, এটা সলভ করেন তো একটু। কোশ্চেন নাম্বার 4, 4 নাম্বার প্রশ্নটা একটু সলভ করি আমরা। কোশ্চেন নাম্বার 4, চার নাম্বার প্রশ্ন বলেন কি হবে? বলছে অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফুল মার্কস এভরি টাইম। কমপক্ষে একজন স্টুডেন্টস ফুল মার্ক পায় প্রতিবার। এখন এইখানে ভার্বটা কি হবে? যেহেতু ওয়ানের সাথে সম্পর্ক, ওয়ান থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ওয়ানের সাথে আনসার হবে গেটস। ওয়ানের সাথে কি হবে বলেন? গেটস। কারণ ওয়ান থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। হ্যাঁ, ওকে, বাহ, আপনাদের অস্থির সব রেসপন্স দেখে নিজেকে খুব কি বলবো প্রাউড ফিল করাতে ভালো লাগে। নেক্সট, এগুলো পারবেন, আমরা এখান থেকে একটু অগ্রসর হচ্ছি। আর 2 একটা সলভ করি। কোশ্চেন নাম্বার 9 সলভ করেন। 9 বলছি কি এখান থেকে প্রচুর প্রবলেম আছে, প্রচুর। ফরহাদ হচ্ছে তো সবার নাকি? হাফেজ, শাকিল, মাহমুদার সাথে বাংলা বানানটা কি লিখছেন আমি বুঝতে পারছি না। বানান মানে আপনার নাম, পুরো নামটা বাংলা লিখে দিন। সিঙ্গুলার গেটস, রাইট। 9 নাম্বার কি হবে? 9 নাম্বার, ওয়ান অফ দ্য মেজর প্রবলেম নাকি প্রবলেমস? দেখেন শূন্যস্থানটা কোথায় দিচ্ছে, পড়াচ্ছে কিন্তু প্রোনাউন, বাট শূন্যস্থান দিচ্ছে এরপরে নাউনের ইউজেসটার উপরে। বলছে ওয়ান অফ দ্য মেজর প্রবলেম না প্রবলেমস? ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস। তারপরে এখন আমাকে এখানে ব্যবহার করতে হবে ভার্ব সিঙ্গুলার না প্লুরাল বলেন? অবশ্যই সিঙ্গুলার, মানে হলো ইজ। তাহলে আনসারটা হচ্ছে 9 এর সি। 9 এর আনসারটা কি হবে বলেন? সি। সুমন সাউন্ড কি আছে? 9 এর উত্তরটা হচ্ছে সি।
সো আপনাদেরকে এতক্ষণ যা পড়ালাম, হ্যাঁ, ইনডেফিনিট প্রোনাউন সম্পর্কে এখন একটু সময় দিচ্ছি আপনাদেরকে, 5 সেকেন্ড মাথার মধ্যে নিয়ে নেন ইনডেফিনিট প্রোনাউন কি। তাহলে ইনডেফিনিট প্রোনাউনটা হচ্ছে এরকম যে ওয়ান অফের পরে নাউনটা হবে প্লুরাল, ভার্বটা নিব সিঙ্গুলার, কারণ ওয়ান অফ এর পরে অনেকের মধ্যে থেকে একজনকে বের করতে হয়, এই জন্য অফের পরে নাউন প্লুরাল আর ভার্ব সিঙ্গুলার হয়, কারণ সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। ওকে, আর কথা নাই, এখানে চলে যাব হচ্ছে আপনাদের সাথে আজকের ক্লাস শেষ, এখন মডেল টেস্টের আলোচনায়। এখানে ক্লাস একটু লেন্দি হচ্ছে, আপনাদের সমস্যা, কারো প্রবলেম হচ্ছে কি, নাকি আরেকটু আলোচনা করব? এইখান থেকে জাস্ট এই আলোচনা একটু করে দিই। আচ্ছা, আজকে থেকে এই আলোচনা করে দেই। দেখেন, হু অথবা হুমের ব্যবহার উদাহরণ সহ ব্যাখ্যা করুন। হু অথবা হুমের ব্যবহার, সোজা ব্যবহার, এখান থেকে আমরা দুইটা জিনিস শিখব। একটা হচ্ছে হু প্লাস ভার্ব, আর পেশাপেশির দরকার নাই, আর হুম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এই টিপসটা মনে রাখবেন, এই ট্রিক্স ভালো থাকলে এই ট্রিপসটা আপনি মনে রাখবেন। হ্যাঁ, ট্রিপসটা একটু মনে রাখবেন। এইখানে থাকবে হচ্ছে ব্যক্তি, এইখানে থাকবে ব্যক্তি, তো ব্যক্তির পরে হু অথবা হুম থাকবে। ব্যক্তির পরে কে থাকবে বলেন? হু অথবা হুম থাকবে। এই হু অথবা হুম আবার কখন বসবে? যখন এই পাশে ভার্ব থাকবে হু, এই পাশে সাবজেক্ট ভার্ব থাকবে, তখন এখানে বসবে হুম। তাহলে হু হুমের নিয়মটা জাস্ট আমরা একটু সমাধান করে নিচ্ছি। নেক্সট এই 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 প্রশ্নটা সলভ করব, 15 নম্বর প্রশ্নটা। 15 নম্বর প্রশ্নটা না, 15-এর আগে আমরা এই সরি 2 নাম্বারটা করি, একের আগে 2 নাম্বারটা করি। 2, আই নো দ্য বয় ড্যাশ ইজ দেয়ার। বলেন এই 2 নাম্বার প্রশ্নটা সলভ করেন, এই যে এর আলোকে সলভ করেন। কোশ্চেন নাম্বার 2, শিমু মজুমদার সিথি আছেন আমাদের সাথে, মাহবুব আলম ঠিক আছে, আরেকটু করছি, অল্প একটু আছে তাহলে ফিনিশ হয়ে যাবে। বলছি আই নো দ্য বয় ড্যাশ ইজ দেয়ার, আমি আই নো দ্য বয়, আমি বালকটাকে চিনি, ড্যাশ ইজ দেয়ার, যে এখানে বা সেখানে ছিল বা আছে। ওকে, এখন এই যে বয়, এটা দেখেন বয়, এটা কোন নাউন? এটা ব্যক্তি না, ব্যক্তিবাচক বয়। সো বয়ের পরে এখানে ভার্ব আছে। সো কমপ্লিটিং সেন্টেন্সে ব্যক্তি প্লাস ভার্ব, এই যে ব্যক্তি আর ভার্ব, মাঝখানে কি বসবে? হু। ব্যক্তি আর সাবজেক্ট ভার্ব, মাঝখানে বসবে হুম। তাহলে আমরা প্রথম নিয়মে এটা উত্তর করছি হচ্ছে হু। ক্লিয়ার? খুব সহজ কিন্তু হু হুমের নিয়ম। আচ্ছা, এইটা হচ্ছে 3 নাম্বারটা, এটাও বলতে পারেন টেল মি, এরপরে হু টোল্ড, কারণ হুয়ের পরে কি আছে দেখেন তো, এই যে হুয়ের পরে ভার্ব আছে। এটা লাগবে না, আমি এগুলো আর আলোচনা করছি না, আপনাদেরকে নিয়ে যাব একটা গুরুত্বপূর্ণ আলোচনায়, এখানে না। হ্যাঁ, ক্লাস শেষে কিন্তু আপনাদের কারো কোনো বিষয়ে কোশ্চেন থাকলে সেটা তো থাকছেই, সাথে থাকেন, কোনো সমস্যা নেই। এই যে এইখানে আর 2-1টা নিয়ম আছে, এই নিয়মটা আপনাদেরকে দিলেই আমাদের আলোচনা শেষ হবে। প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট, প্রোনাউনের মধ্যে আরেকটা পার্ট হচ্ছে অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। এগ্রিমেন্টটা কিভাবে হয় সেটা হচ্ছে বিভিন্ন প্রোনাউন থেকে প্রোনাউনের ইউজেস, আরেকটা হচ্ছে নাউন থেকে প্রোনাউনের ইউজেস। জাস্ট আমরা এইটা একটু এগ্রিমেন্টটা একটু শিখে নিই। কোনো বাক্যের সাবজেক্টে যদি ওয়ান পান, তাহলে আপনারা ওয়ান ডট ডট পসেসিভের স্থানে ব্যবহার করবেন হচ্ছে ওয়ান্স। জাস্ট এই চিত্রটা একটু ভালো করে বুঝবেন, খুব জরুরি, কারণ আমাদের কিন্তু ট্রান্সলেশন শেখার সময় এগুলো আর শেখাইতে পারবো না। ট্রান্সলেশন আপনারা এইখান থেকে রুলস যাবে ওখানে। ওয়ান থাকলে ওয়ান্স, সাবজেক্ট যদি হি থাকে তাহলে পসেসিভের জায়গাতে কি হয়? হিজ হয়। এই ডট ডট মানে এখানে ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, নানান কিছু থাকবে, আর এই পাশে পসেসিভ প্লাস নাউনের ইউজেস থাকবে, পসেসিভ প্লাস নাউনের ইউজেস থাকবে। তারপরে এখানে যদি ইউ থাকে তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? আপনারাই বলেন। ইউর ইউজ করব, খুব সহজ। এখন প্রসঙ্গ হচ্ছে যদি এরকম থাকে যে এভরি অফ ইউ, সরি এভরি অফ না, ইচ অফ দি, ইচ অফ ইউ, তাহলে এখানে আবার কিন্তু ইউর হবে। নিয়মটা হচ্ছে এখানে সাবজেক্টের পজিশনে যে থাকবে তার সাথে ম্যাচিং করে আমাকে এখানে পসেসিভ ইউজ করতে হবে। এখন যদি এখানে দা বয় থাকে, আপনারা একটু ভালো করে বুঝে বলেন। এখানে যদি বয় নামক ব্যক্তিবাচক নাউন থাকে, তাহলে এই বয়ের প্রোনাউনটা নর্মালি আমরা কি জানি?
পুরুষের ক্ষেত্রে হি হয়, সো এইখানে হয়ে যাবে হচ্ছে হিজ। ঠিক একইভাবে যদি কোনো গার্ল বা বালিকার নাম থাকে, গার্ল বা বালিকার নামই থাকলো, সরাসরি বালিকার নাম থাকলো, কথার কথা শিমু, তাহলে শিমু থাকলে এখানে শিমুর পরিবর্তে কি হবে বলেন? হার হবে। বুঝতেছি? সানজিদা এর পরিবর্তে এখানে কি হবে? হার হবে। বাবু এর পরিবর্তে কি হবে? হিজ হবে। তার মানে হচ্ছে আপনার নামের সাথে মিল রেখে এখানে পসেসিভ ইউজ করতে হবে। এইটার নামই হচ্ছে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে পূর্বে যে থাকবে, পূর্ববর্তী অবস্থানে যে থাকবে তার সাথে এগ্রিমেন্ট করতে হবে, মানে সমজাতীয় জিনিস বসাতে হবে। এইটাই হলো প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। ক্লিয়ার? হাসান বস্ত্রী। সো এইভাবে করে আপনারা এখান থেকে কয়েকটা উদাহরণ সলভ করেন, তাহলে আপনাদের সাথে প্রোনাউনের একদম বেজ আলোচনা থেকে সব কিছু শেষ হবে। মাঝখানে একটা জিনিস স্কিপ আছে, যেটা আমি একটু পরে বলবো, আগে সলভ করে আসি। সলভ করেন 1 নম্বর। এটা বিসিএস এ আসা প্রশ্ন, মানে সকল পরীক্ষাতেই আসতে পারে। বিসিএস মানে সব পরীক্ষার জন্য জায়েজ। কোশ্চেন নাম্বার 1, ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি। বলেন, আমরা ওই যে একটা নিয়ম লিখছিলাম না, মনে পড়ে? 1 থাকলে ডট ডট কি হয়? এই যে ওয়ান্স হয়, ওয়ান্স হয়। বলেন, এগুলো কিন্তু আপনাদের যে শিট দিব সেখানে কিন্তু আরও ডিটেলস পাবেন। ক্লাসের পরে আপনাদেরকে ওই ক্লাসের লেকচার শিটটা পড়তে হবে, খুব ভালোভাবে পড়তে হবে। তাহলে এখানে আনসার হবে ওয়ান্স, মানে ডি নাম্বার। খুব সহজ, কঠিন কিচ্ছু না। 2 নাম্বার বলেন। ও না, সরি, 2 নাম্বার লাগবে না, 3 নাম্বারটা বলেন। 3 নাম্বার, ইচ অফ লেডিস, ইচ অফ লেডিস 3 নাম্বারটা বলেন। 3 নাম্বার, তারমিনা তারিন হাফসানা, এই পরিসনকে মিরাজুল ইসলাম শেখ। কোশ্চেন নাম্বার 3 সলভ করেন। 3, কোশ্চেন নাম্বার 3। 3 নম্বরে এখানে কিন্তু বলছে ইচ অফ এর পরে লেডিস। এই যে আমরা বলছিলাম ইচ অফ এর পরে ইউ থাকলে ইওর, তাহলে এখানে আছে লেডিস। তাহলে লেডিস মানে আপনারাই বলেন, লেডিস মানে হার হবে। লেডিস বলতে ফিমেলদেরকে বোঝাচ্ছে, তাহলে এখানে আনসার হবে হচ্ছে হার। কোনটা? হার মানে হলো বি নাম্বার, রাইট? বি নাম্বার। নেক্সট 4 নাম্বারটা ওয়ান্স হবে, কারণ এখানে সাবজেক্ট আছে হলো ওয়ান্স। এই যে ওয়ান হ্যাজ দ্য মোর অক্সিজেন ইজ ক্যারিড টু ওয়ান সেল, বলছে দ্য মোর হিমোগ্লোবিন, যত বেশি হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ একজনের থাকবে, দ্য মোর অক্সিজেন ইজ ক্যারিড, তত পরিমাণে অক্সিজেন সে বহন করতে পারবে ওয়ান সেল মানে তার সেলে বা কোষে। এটা বলেন তো 5 নাম্বারটা, প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। কোশ্চেন নাম্বার 5, ইচ অফ দ্য ওয়ার্কার্স, এখানে কি আছে? ওয়ার্কার্স। এখন একটু ভালো করে বুঝে উত্তর করেন। আশিকুল ইসলাম আছেন আমাদের সাথে। ইচ অফ দ্য ওয়ার্কার্স আছে, এইখানে লেডিসের পরিবর্তে এখন কি দিছে? কি দিয়েছে বলেন? ওয়ার্কার্স, ওয়ার্কার্স। শহীদুল আছেন, ওয়ার্কার্স। তো ওয়ার্কার্স যদি দেয়, ওয়ার্কার্স কি ছেলে না মেয়ে, কি বুঝতেছেন? রোজি কেমন আছেন? রোজি, রোজি, শান্ত হক। কোশ্চেন নাম্বার 5 কি হবে তাহলে? ইচ অফ দ্য ওয়ার্কার্স হ্যাজ ডান জব। তাহলে এইখানে কিন্তু আমরা যখন পসেসিভ ইউজ করব এই শূন্যস্থানে জব নাউনের পূর্বে, সো এখন ওয়ার্কার্সের সাথে ম্যাচিং করে আমাকে ব্যবহার করতে হবে। ওয়ার্কার্স মেল না ফিমেল সেটা বুঝতে পারছেন না, যখন এরকমটা বুঝতে পারবেন না তখন আপনি কি ব্যবহার করবেন? দেয়ার ইউজ করবেন। কিন্তু এই সেন্টেন্সে আমরা ওয়ার্কার্স দিয়ে যেহেতু বুঝতে পারি, বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্কার্সটা কি হয়ে থাকে? মেল হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে হিজ অ্যাপ্লাই করতে পারি। তাহলে 5-এর আনসারটা দুটোই হতে পারে, হিজও হতে পারে, আবার অনির্দিষ্ট সেন্স চিন্তা করলে দেয়ারও হতে পারে। সো 5 নম্বরের আনসারটা হিজও হতে পারে, দেয়ার হতে পারে। তবে প্রবলেমটা কোথায়? দেয়ার দিলে, দেয়ার দিলে প্রবলেমটা হচ্ছে আমাদের এই ইচ নামক শব্দটার সিঙ্গুলারের বৈশিষ্ট্যটা হারিয়ে যায়, যে কারণে আমাকে এখানে ইচ দ্বারা সিঙ্গুলার সেন্সকে বোঝাতে এই হিজ ব্যবহার করতে পারি। এইটা হচ্ছে অ্যাকচুয়াল আনসার হিসেবে আমরা নিব। নেক্সট এইটা কোশ্চেন নাম্বার 6। রোজি বাচ্চা কাচ্চা কেমন আছে? এরপরে দেখেন 6 নাম্বার, ওয়ান শুড টেক কেয়ার অফ। এখানে কি হবে? টেক কেয়ার অফ এর পরে এই যে ওয়ান সাবজেক্ট আছে, তাহলে ওয়ানের সাথে ম্যাচিং করে আমরা কি দিব? ওয়ান্স। ওয়ানের সাথে ম্যাচিং করে ওয়ান্স। আচ্ছা, তাহলে আমাদের এই নিয়মের প্রশ্নও প্রায় শেষের দিকে। আমরা আর কয়েকটা এখান থেকে সলভ করি। এইটা সলভ করেন। এখন দেখবো নাউন থেকে প্রোনাউন যেগুলো আসে কিভাবে। এই পাশে নাউন থাকলে ওই পাশে প্রোনাউন। যেমন এখানে 1 নাম্বারটা সলভ করেন। কোশ্চেন নাম্বার 1,
1 এক নম্বরটা আমি আমরা কিন্তু ক্লাসের একদম এন্ডিংয়ে চলে আসছি, আর 8-10 মিনিট আছে। দ্য চাইল্ড ইজ ক্রাইং ফর ড্যাশ মার্ডার। দ্য চাইল্ড ইজ ক্রাইং ফর ড্যাশ মাদার, এখানে কি হবে? সাবজেক্ট যেহেতু চাইল্ড আছে, এবার আপনাকে বুঝতে হবে যে চাইল্ডের সাথে কি কেস করবে। চাইল্ড যদি সাবজেক্টের পজিশনে থাকে, চাইল্ড হলো ইতর, বাচ্চা কাচ্চা, ইতর বাচ্চা শ্রেণী, মানে এরা বুঝে না, উল্টোপাল্টা কাজ করে, এই জন্য এদেরকে ইতর শ্রেণীর মধ্যে রাখা হয়। তাহলে এই চাইল্ডের সাথে ম্যাচিং করে আমাকে এখানে পসেসিভ ইউজ করতে হবে, সেটা হলো ইটস। চাইল্ডের সাথে ব্যবহার করতে হবে ইটস, চাইল্ডের সাথে ইটস ব্যবহার করতে হবে, মনে রাখতে হবে ইটস। পরের কোশ্চেন, এলিফ্যান্ট। অ্যান এলিফ্যান্ট ড্যাশ ড্যাশ ভিগোরাসলি হোয়েন ইট ইজ ওভার হিটেড। এটা সলভ করেন দেখি। 2 নাম্বার, হাফেজ শাকিল আছেন আমাদের সাথে, মেহেদি হাসান, আজাদুল ইসলাম। 2 নাম্বার প্রশ্নটা, এইখানে কিন্তু সাবজেক্টের পজিশনে আছে এলিফ্যান্ট মানে হাতি। সো এলিফ্যান্টের প্রোনাউন হিসাবে আমরা কি ইউজ করব, তার আগে ভার্বটা কি আছে দেখেন। এইখানে কিন্তু উত্তরটা আমি আগে ক্লিয়ার করি, অনেকে বুঝবেন না। ফ্ল্যাপস, ফ্ল্যাপস ভার্বটা হলো সি নাম্বার। বলছে যে অ্যান এলিফ্যান্ট একটা হাতি, ফ্ল্যাপস মানে হচ্ছে ডানা ঝাপটায়, মানে এরকম করে হাতি কান ঝাপটানোর কথা বলা হচ্ছে। ফ্ল্যাপস ইটস, এই যে ইটসটাই হলো আমাদের টার্গেট। ইটস আর্টস মানে এটার কানগুলো সে ঝাঁকি দেয়। কখন? ভিগোরাসলি মানে খুব রাগান্বিতভাবে, ভিগোরাসলি মানে কি জোরে সোরে। হোয়েন ইট ইজ ওভারহিটেড, যখন এটা অতিরিক্ত মস্তিষ্ক গরম হয়ে যায় তখন সে কান এরকম করে বাড়ি দেয়, এটার কথাই বলা হচ্ছে। তো ফ্ল্যাপস মানে হচ্ছে বাড়ি দেওয়া বা ঝাপটা দেওয়া, আর এই এলিফ্যান্টের সাথে ম্যাচিং করে ব্যবহার করা হয়েছে ইটস। তাহলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা সলভ করলেন, আশা করি এইগুলোই আপনাদের ইন ফিউচারে খুব কাজে দিবে। মডেল টেস্ট আসবো এখন আমরা। তো মডেল টেস্ট আসার আগে একজনের একটা প্রশ্ন আমার মনে আছে, হ্যাঁ একটু রেস্ট করি। রেস্টটা হচ্ছে আপনারা যে এই যে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট পার্টটা পড়লেন 5 সেকেন্ড একটু স্থিরভাবে মাথার মধ্যে নেন, 5 সেকেন্ড, তারপর আমরা একটা মিসিং টপিক পড়াবো। কি সবাই কি বুঝতে পেরেছেন, নিয়েছেন মাথার মধ্যে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট জিনিসটা কি সেটা আপনারা মাথায় নিলেন? ওকে, এখন আমরা একটা মিসিং টপিকের কথা বলছিলাম, সেটা হচ্ছে একজন বলছিল বারবার যে ভাই রিসিপ্রোকাল পড়াবেন। রিসিপ্রোকাল একটু একজনের জন্য সবারই শেখা হয়ে যাবে। রিসিপ্রোকাল প্রোনাউন দুইটা, একটা হচ্ছে ইচ আদার যেটা দুইজনকে নির্দেশ করতে বসে, আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার যেটা তিনজনকে নির্দেশ করতে বসে। সরি, 2 এর অধিক, 3 বলা যাবে না, 2 প্লাস। একটা উদাহরণ দিলেই বুঝবেন। উদাহরণ দিচ্ছি, স্টুডেন্টস আর ডিসকাসিং, এইখানে আপনাকে শূন্যস্থান দিবে, স্টুডেন্টস আর ডিসকাসিং। রিসিপ্রোকাল প্রোনাউনের কথাটা হচ্ছে রিসিপ মানে গ্রহণ করা, রিসিপ্রোকাল মানে আমি গ্রহণ করলাম আবার দিলাম, সে গ্রহণ করলো, মানে প্রো মানে কি দেওয়া নেওয়া। তো এইখানে রিসিপ্রোকাল মানে হচ্ছে যখন দুইজন ব্যক্তির মধ্যে বা দুইজনের মধ্যে বা দুটো জিনিসের মধ্যে বা দুটো ঘটনার মধ্যে আদান প্রদান বা একই কাজ ঘটছে এরকম বোঝায়, তখন সেখানে রিসিপ্রোকাল প্রোনাউন বসে। সো এইখানে দেখেন স্টুডেন্টসরা 2 এর অধিকের মধ্যে অথবা 2 এর মধ্যে এই ঘটনাটা ঘটে। স্টুডেন্টস মানে কি 2 এর অধিকের মধ্যে একই জিনিস ঘটছে, কেউ পড়া দিচ্ছে নিচ্ছে, পড়া দিচ্ছে নিচ্ছে, ডিসকাস করছে, সবাই একই কাজ করছে। সো এইখানে আমরা এখানে কোনটা আনসার করব, অপশন এ নাকি বি বলেন? দুইজন বুঝালে ইচ আদার, অনেকের মধ্যে কাজ ঘটনা বুঝালে ওয়ান অ্যানাদার। সো আপনারাই বলেন। সঞ্জিদা ঠিক উত্তর করেছেন, আনসারটা হচ্ছে বি নাম্বার, মানে হলো ওয়ান অ্যানাদার। ক্লিয়ার? এইটা ছিল রিসিপ্রোকাল প্রোনাউন। কার জন্য প্রশ্ন ছিল নামটা দেখতে পারিনি, কিন্তু কোশ্চেনটা দেখেছি। ওকে, ক্লাসের লাস্ট পার্টে চলে আসছে, আমাদের আর আলোচনা নাই, বুঝতে পেরেছেন সবাই? এখন চলে যাব হচ্ছে মডেল টেস্টে। আজকের মডেল টেস্ট
অল্প কয়টা প্রশ্ন, মাত্র 4টা প্রশ্ন দিয়ে শেষ করব। কোশ্চেন নাম্বার 1 সলভ করেন। ইন হুইচ টাইপ অফ সেন্টেন্স রিলেটিভ প্রোনাউন জয়েন্স টু ক্লজেস। রিলেটিভ প্রোনাউন নিয়ে পড়াইনি, কিন্তু মডেল টেস্টে এটা সলভ করে দিচ্ছি। রিলেটিভ প্রোনাউন প্রথমেই বলেছি এটা জয়েন করে দুটো ক্লজকে, আর দুটো ক্লজকে যখন রিলেটিভ প্রোনাউন জয়েন করে তখন সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যদি বলি এরকম, দিস ইজ এ বাস, দিস ইজ এ বাস হুইচ ইজ ফুল অফ স্টুডেন্টস। এই যে হুইচ দ্বারা একটা বাক্যের দুটো অংশকে যোগ করা হয়েছে, তো সেন্টেন্সে যদি দুটো মেইন ভার্ব থাকে তাহলে এটার নাম হলো কমপ্লেক্স সেন্টেন্স। এটার নাম কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। এটার নাম কমপ্লেক্স সেন্টেন্স। 2 নম্বর প্রশ্নটা, এটা আপনাদের লাগবে না, মডেল টেস্টে দেওয়া ভুল। 3, 4 একটাও লাগবে না আপনাদের, আজকে মডেল টেস্ট নো নিড। তো ঠিক আছে, এতক্ষণ ধরে আমরা যত কিছু শিখলাম সব কিছুই আপনাদেরকে আশা করি একদম পারফেক্টলি বোঝাতে পেরেছি। বা হোয়াটসঅ্যাপে নক করেন পার্সোনাল নাম্বারে। পূর্বের কি কোনো কোর্স আছে যেটা দেখে আমি কভার করতে পারবো? হ্যাঁ, কোর্স আছে, বইয়ের মধ্যেই পুরো কোর্স দেওয়া আছে, ওটা দেখেই আপনি কভার করতে পারবেন। বইয়ের মধ্যেই পুরো কোর্স আছে। তো সব মিলিয়ে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। নেক্সট